আসসালামু আলাইকুম। আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে চান একটা ভিডিও দেখে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে কেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট দরকার, যেখানে আমরা কাস্টমাইজেশন দিয়েই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি, অথবা আমরা কয়েকটা প্লাগইন ইনস্টল করে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি। এখানেই ক্যাচটা। আপনি চাইলে থিম ফরেস্ট থেকে বা বিভিন্ন পেইড জায়গা থেকে আপনি থিম পারচেস করে, প্রিমিয়াম থিম পারচেস করে একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলতে পারেন। আপনি চাইলে কাস্টমাইজেশন দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলতে পারেন। কিন্তু আপনি যখন ওয়েবসাইটটা বানাবেন, আপনি দেখবেন যে ওইখানে অনেকগুলা কন্ট্রোল আপনার হাতে নাই বিভিন্ন পাবলিশারের কাছে। যেমন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে এলিমেন্টর দিয়ে একটা ওয়েবসাইট বানিয়েছেন, কিন্তু ওইটাতে এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য আপনি এলিমেন্টর সাপোর্টিং কোনো একটা প্লাগইন ব্যবহার করেছেন। আপনার একটা সিম্পল উইজেট দরকার বা একটা সিম্পল ফিচার দরকার, কিন্তু আপনার ওই সিম্পল ফিচারের জন্য আপনি একটা কমপ্লিট প্লাগইন ডাউনলোড করেছেন যেখানে হয়তো 200+ উইজেট দেওয়া আছে। এর ফলে কি হচ্ছে, আপনি ব্যবহার করছেন খুব অল্প রিসোর্স, কিন্তু আপনার ওয়েবসাইটটাকে কন্টিনিউয়াসলি এই ভারটা বয়ে নিতে হচ্ছে। আবার আপনি একটা থিম বানিয়েছেন বা একটা থিম নিয়ে আপনি কাজ করছেন, কিন্তু ওই থিমটা কয়েকদিন পর পর আপডেট আসে। আপডেট আসার ফলে বিভিন্ন জিনিসপত্র চেঞ্জ হয়ে যায়। ডেফিনেটলি আপনি কাস্টম চাইল্ড থিম নিয়ে সেখানে কাজ করতে পারেন, কিন্তু ওইটার জন্য তো ডেভেলপমেন্টের স্কিলটা দরকার। তো আপনি যদি মনে করেন আপনার থিমে কাজ করতে চান, আপনি দেখা যাবে যে দিন শেষে আপনি থিমের জন্য আলাদা করে আপনার চিন্তা করতে হচ্ছে। অনেকগুলো প্লাগইন যখন আপনি ব্যবহার করবেন, একটা প্লাগইন আরেকটা প্লাগইনের সাথে অনেক সময় কনফ্লিক্ট হয়, প্লাগইন থেকে সিকিউরিটি ইস্যু হয় বিভিন্ন সময়। তো এরকম অনেক ইস্যু থাকে। তো যখন কোনো একটা কোম্পানি বা কেউ একটা সিরিয়াস ওয়েবসাইট বানায়, সে চায় যে তার ওয়েবসাইটের ফুল কন্ট্রোল তার কাছে থাকুক। এর ফলে কিছু সুবিধা আছে, যেমন ধরেন সে তার ওয়েবসাইটে যে ফিচারটা আপডেট করবে সেটা তার জন্যই থাকলো। আবার যখন সে ওয়েবসাইটটা বানানোর পরে তার যদি কোনো কিছু অপটিমাইজেশন করার দরকার হয়, সিকিউরিটি অপটিমাইজেশন বলেন, ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন বলেন, যে কোনো ধরনের অপটিমাইজেশনের জন্য সেটা খুব তার জন্য অনেক সহজ হবে। কেন? তার প্রত্যেকটা ওয়েবসাইটের কোডিংটা তার নিজের করা, এবং সে নিজের মতো করে এটাকে কন্ট্রোল করতে পারছে। কোনো একটা ফিচার অ্যাড করা লাগলে সে জাস্ট ওই ফিচারটা অ্যাড করে নিচ্ছে। এবং এই কারণেই থিম ডেভেলপমেন্টের চাহিদা এত বেশি। এবং আপনি যদি থিম ডেভেলপমেন্ট করেন এটা বা জানেন, এটা আপনাকে অনেক জায়গাতে অনেক হেল্প করবে। যেমন আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন ওই স্কিল দিয়ে, আপনি রিমোট জব করতে পারবেন ওই স্কিল দিয়ে, দেশের বিভিন্ন কোম্পানিতে আপনি জব করতে পারবেন ওই সেম স্কিল দিয়ে। আবার আপনি যদি চান, আপনি নিজের থিম বানিয়ে সেটাকে থিম ফরেস্টে সেল করতে পারবেন, নিজের ওয়েবসাইটের মাধ্যমে সেল করাতে পারবেন। আপনি wp.org এর মধ্যে আপনার থিমটাকে আপলোড করায় ওখানে যদি সেটা অ্যাপ্রুভ হয়, বিভিন্ন মানুষ যদি ওই থিমটা ব্যবহার করে, আপনি কিন্তু সেখান থেকেও দেখা যাবে যে যদি রেভিনিউ মডেল অ্যাড করেন যে ফ্রিমিয়াম থিম, ফ্রি ভার্সন থাকবে, পেইড ভার্সনে আরও এক্সট্রা ফিচার থাকবে। এভাবে আপনি অনেক কিছু করতে পারবেন। তো এটা একটা হিউজ অপরচুনিটি। এবং আমি 2012 সাল থেকে ফ্রিল্যান্সিং করছি, 15 সালের পর থেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। একটা লম্বা সময় ধরে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার যে এক্সপিরিয়েন্স, সেটার উপর আমি চেষ্টা করবো আপনাকে শেখাতে আজকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। অবশ্যই আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে চান, আপনার বেসিক কিছু স্কিলের দরকার আছে। যেমন ফার্স্ট অফ অল আপনার জানতে হবে ওয়ার্ডপ্রেসের ইনস অ্যান্ড আউটস, কীভাবে কাজ করে, কাস্টমাইজেশনের বেসিক্স, ওয়ার্ডপ্রেসের বেসিক্স। তো আমার চ্যানেলে একটা ক্র্যাশ কোর্স আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন 3 ঘন্টার মতো। অথবা আপনি যদি স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতে চান, alihosen.com গেলে আমার একটা কোর্স আছে 25 ঘন্টা প্লাস, সেখান থেকে আপনি শিখে নিতে পারেন। তো বোথ ইজ গুড ফর ইউ। আরও কয়েকটা জিনিস আপনার জানা লাগবে। একটা হচ্ছে HTML এর বেসিক আপনার জানা লাগবে, CSS এর বেসিক আপনার জানা লাগবে, জাভাস্ক্রিপ্টের বেসিক আপনার জানা লাগবে, PHP এর বেসিক আপনার জানা লাগবে। এগুলো যদি আপনার জানা না থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে না। আমি ধরে নিচ্ছি যে আপনারা যারা এই ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করবেন, আপনাদের এই স্কিলগুলো আছে, প্রত্যেকটার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখার জন্য আরও একটা এক্সট্রা স্কিল দরকার হয়, যেটা হচ্ছে MySQL, যেটা দিয়ে ডাটাবেস ম্যানেজ করা হয়। আজকের থিম ডেভেলপমেন্টে আমরা MySQL ব্যবহার করব না, কিন্তু আপনি যদি চান যে MySQL এর উপর আপনার একটা ক্র্যাশ কোর্স, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাকে অবশ্যই সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরকম একটা ভিডিও বানাতে অনেক ইফোর্টের দরকার হয়। আপনারা যদি ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আপনার চ্যানেলে, যেমন হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে বা ডিসকর্ডে, সেক্ষেত্রে ভিডিওটার যদি এঙ্গেজমেন্ট ভালো থাকে, তাহলে এই ধরনের ভিডিও বানাতে অনেক ইন্সপাইরেশন পাই এবং তখন ভিডিও বানাতে ভালো লাগে। তো আপনাকে অবশ্যই রিকমেন্ড করবো এটা করার জন্য। তো আমরা একদম প্রথম থেকে শুরু করবো, এনভায়রনমেন্ট সেট আপ করে সেখান থেকে একদম এক লাইন কোড লিখবো এবং সেটা থেকে কিভাবে ইম্প্যাক্ট হয় সেটা আমরা দেখবো। এভাবে আমরা কাজ করব। আপনার হাতে যদি পর্যাপ্ত সময় না থাকে, রিকমেন্ড করবো আগে পর্যাপ্ত সময় রেডি করে তারপরে ভিডিওটা দেখেন। আর আপনারা অনেকেই আছেন ভিডিও দেখার সাথে সাথে ডাউনলোড করে ফেলেন। ডাউনলোড করে যখন ভিডিওটা দেখেন, অ্যালগোরিদমের কাছে কোনো ইনফো যায় না, তখন ভিডিওটা আসলে খুব ভালো রিচ হয় না। তো আপনাকে রিকমেন্ড করবো কষ্ট করে হলেও ইউটিউবে দেখেন। তবে যদি আপনি মোবাইল ডাটা দিয়ে দেখেন বা আপনার বাসায় ইন্টারনেট কেনার মতো অবস্থা না থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি এটা করতে পারেন। কিন্তু সবাই এই কাজটা যদি করেন, সেক্ষেত্রে ডেফিনেটলি এটা খুবই ব্যাড হবে, অ্যাটলিস্ট আমার জন্য। কারণ অনেক ভিডিও আছে যেগুলোতে আমি অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি, কিন্তু সেখানে আমি দেখতে পাচ্ছি যে অত বেশি অডিয়েন্স রিটেনশনটা ফার্স্ট 5-6 সেকেন্ডের মধ্যেই অনেক ডাউন হয়ে যায়। তার মানে ব্যাপারটা অনেকটা এই কারণেই যে
ভিডিও আপনারা ডাউনলোড করে ফেলেন। তো রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় ডাউনলোড না করে দেখতে। অনেক কথা বলে ফেলেছি, তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে যাই এবং স্টেপ বাই স্টেপ শুরু করি। আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাবো আমাদের সবার আগে লাগবে একটা ডোমেইন এবং একটা হোস্টিং। তো ডোমেইন হোস্টিং পারচেজ করতে চাইলে আপনি ব্যবহার করবেন হোস্টিঙ্গার এবং আপনার ব্রাউজারের যে অ্যাড্রেস বার আছে সেখানে গিয়ে লিখবেন alihosain.com/hostinger। এটা হচ্ছে হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট লিঙ্ক, আমার ভিডিও ডেসক্রিপশনে গেলেও আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেখান থেকে গেলে আপনি দেখতে পারেন যে এখানে এখন আপ টু 85% ডিসকাউন্ট আছে। এটা হোস্টিঙ্গারে টাইম টু টাইম ভ্যারি করে, আপনি যখন ভিডিওটা দেখছেন তখন যেটা থাকবে সেটাই। হোস্টিঙ্গার আমি নিজে ব্যবহার করি, হোস্টিঙ্গার ওয়ার্ডপ্রেসও রিকমেন্ড করে, যে কারণে আমি আপনাকে রিকমেন্ড করি হোস্টিঙ্গার ব্যবহার করার জন্য। তো হোস্টিঙ্গারে আসলে এখানে দেখেন ক্লেম ডিল আছে, ক্লেম ডিলে গেলে আপনি এখান থেকে তাদের যে প্যাকেজগুলো আছে সেগুলো দেখতে পারেন। আরও ডিটেল দেখতে চাইলে ভিউ অল ফিচারে ক্লিক করবেন, তাহলে আপনি সবগুলো ফিচার কোথায় কি আছে সব জানতে পারবেন। তো দেখে আপনার কাছে যখন মনে হবে যে হ্যাঁ আমি এই প্যাকেজটার সাথে যেতে চাই, তখন আপনি গেট স্টার্টেডে ক্লিক করবেন, তখন আপনাকে নিয়ে আসবে এই উইন্ডোতে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমি প্যাকেজটা চুজ করেছি বিজনেস প্যাকেজ। এই প্যাকেজে পার মান্থ হচ্ছে $3 করে, কিন্তু আপনি যখন এটা রিনিউ করতে যাবেন তখন পার মান্থ হচ্ছে $17 করে। আপনি চাইলে যে 4 বছরের জন্য $3 করে নিতে পারেন, আবার আপনি চাইলে 12 মাস অথবা 24 মাসের জন্য নিতে পারেন। সাধারণত আমরা যখন একটা ওয়েবসাইট বানাতে চাই এটা লং টার্মের জন্য, তো সেক্ষেত্রে লং টার্মের জন্য আপনি যদি 48 মাসের প্যাকেজটা নেন এটা আপনার জন্য বেশি প্রফিটেবল, কিন্তু বেসড অন ইউর রিকোয়ারমেন্ট ইউ ক্যান নিতে পারেন। এবং একটা কথা অবশ্যই সেটা হচ্ছে যে এরপরে রিনিউতে $17 করে হবে পার মান্থ, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো হোস্টিংয়ে আপনি দেখতে পাচ্ছেন যে একটা হিউজ ডিসকাউন্ট আছে। এর উপর এক্সট্রা যদি আপনি আরও 10% ডিসকাউন্ট পেতে চান তাহলে আপনি কুপন কোড হিসাবে ব্যবহার করবেন Ali10। এরপরে আপনি অ্যাপ্লাই বাটনে প্রেস করবেন, তারপরে আপনি এক্সট্রা আরও 10% ডিসকাউন্ট পাবেন। তারপর আপনি কন্টিনিউ প্রেস করবেন এবং আপনার ডুয়াল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনাকে নিয়ে যাবে হোস্টিঙ্গারের এইচ প্যানেলে। এখন আমি আমার এইচ প্যানেলে লগ ইন করবো। তো এইচ প্যানেলে লগ ইন করার পরে আমরা এখন এখানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করবো। তো এটা করার জন্য আপনি চলে যাবেন ওয়েবসাইটে, ওয়েবসাইট থেকে ওয়েবসাইট লিস্টে। তো এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটগুলো আমি কিন্তু হোস্টিঙ্গারে হোস্ট করি। তো আমি এবার অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব এবং সেখান থেকে ডেফিনেটলি আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো এখানে আপনাকে একটা ক্রেডেনশিয়াল দিতে হবে আপনার ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেটাতে লগ ইন করার জন্য। তো এই ক্রেডেনশিয়ালটা দিয়ে এবার আপনি ক্লিক করবেন নেক্সটে। এখানে আপনাকে বলছে যে আপনি কি এআই দিয়ে ওয়েবসাইট বানাবেন নাকি প্রিবিল্ড কোনো থিম দিয়ে বানাবেন। আমরা আজকে থিম বানাবো, এই কারণে আমরা ক্লিক করব ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইট। এখানে আপনাকে একটা ডোমেইনের নাম দিতে হবে। আমি দিলাম wp.alihosain.com। এখানে alihosainacademy.com ডোমেইনটা আমার কেনা আছে, আর WP-টা হচ্ছে আমার সাবডোমেইন। তো এই সাবডোমেইনটা আমরা এখানে সেট আপ করে দিলাম। এবার আমি ক্লিক করবো নেক্সটে। হোস্টিংয়ে আপনি যদি 48 মাস অথবা 12 মাস 24 মাস যে কোনো প্যাকেজ পারচেস করেন আপনি কিন্তু একটা ডোমেইন ফ্রি পাবেন। তো ডেফিনেটলি আমি আপনাকে রিকমেন্ড করবো ক্লেম করে নেবেন ফ্রি ডোমেইনটা। তো এখন হচ্ছে হোস্টিঙ্গার আমার জন্য আমি যে ডোমেইনটা চুজ করেছি সেই ডোমেইনের মধ্যেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলবে। একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস আপনি অবশ্যই থিম ডেভেলপমেন্টের সময় বানাবেন। এর ফলে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনি যখন কাজ করবেন তখন ওইটা অন্য কোনো থিম বা প্লাগইন দ্বারা এফেক্টেড হবে না, এটা একটা বড় সুবিধা। কিন্তু আপনি যদি একটা এক্সিস্টিং প্ল্যাটফর্মের মধ্যে যেখানে অনেকগুলো থিম বা প্লাগইন বা অনেক ডেটা আগের থেকেই সেট আপ করা আছে, তখন কিন্তু সেগুলোর কারণে আপনি রিয়েল টাইম যে আপডেটটা ওইটা কিন্তু আপনি দেখবেন না। এই জন্য আপনার একটা ফ্রেশ এনভায়রনমেন্ট থাকলে সেটা আপনার জন্য অনেক ভালো। তো আমরা একটু ওয়েট করি এবং এর মধ্যেই আমাদের এটা সেট আপ হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট লাগে আর কি এটা কনফিগার হতে। তো দেখেন আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন আমাকে রিডাইরেক্ট করে আমার যে ড্যাশবোর্ড সেখানে সে ট্রান্সফার করে দিবে, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাব প্লাগইনে। প্লাগইন থেকে ইনস্টলড প্লাগইনে যাব এবং এখান থেকে যতগুলো প্লাগইন আছে সবগুলোকে ডিঅ্যাক্টিভ করে দিব এবং অ্যাপ্লাই করব। তারপর আমরা যদি আমাদের সাইটটাকে একটু ভিজিট করি, আপনি দেখেন সাইটটা এরকম। এখন আপনি আমাকে হয়তো বলতে পারেন যে ভাই আমি তো ওয়ার্ডপ্রেস শিখবো, এখন এই ওয়ার্ডপ্রেস শেখার জন্য বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখবো, এটার জন্য কি আমার ডোমেইন হোস্টিং পারচেস করা দরকার আছে? এটা আপনি স্কিপ করলেও করতে পারেন। আপনি যদি কখনো হোস্টিং পারচেস করেন সেক্ষেত্রে আমার ডোমেইন হোস্টিং মানে আমার যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে সেটা ব্যবহার করতে পারেন, বা আপনি যদি আমার চ্যানেলকে সাপোর্ট করতে চান আপনি আমার কোনো একটা কোর্স পারচেস করতে পারেন। এভাবেও আপনি কিন্তু চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন। অথবা আপনি এটার কিছুই করলেন না, আপনি জাস্ট আমার ভিডিওটা শেয়ার করলেন, লাইক করলেন, কমেন্ট করলেন, সেটার মাধ্যমে আপনি কিন্তু আমাকে সাপোর্ট করতে পারেন। তো ওয়ার্ডপ্রেস আপনি কিন্তু চাইলে ডোমেইন হোস্টিং পারচেস করতে হবে এরকম না, আপনি চাইলে WP স্টুডিওতে গেলে আপনি এটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব লোকাল এনভায়রনমেন্ট, এখানে গেলে আপনি উইন্ডোজের জন্য যেমন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, ম্যাকের জন্য আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো আপনি এই অ্যাপটা এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন WP স্টুডিও। এটা ডাউনলোড করার পরে আপনি চলে যাবেন আপনার কম্পিউটারের মধ্যে স্টুডিও নামে একটা সফটওয়্যার আপনি পাবেন, আপনি ওই সফটওয়্যারটা ওপেন করবেন। তো ওই সফটওয়্যারটা যখন আপনি রান করবেন এখানে একটা অপশন আসবে অ্যাড সাইট, আপনি এখানে ক্লিক করবেন। আমরা ক্লিক করব ক্রিয়েট আ সাইট। এখানে আপনি আপনার ওয়েবসাইটের একটা নাম দিবেন। এবার আমি দিব অ্যাড ওয়েবসাইট এবং অ্যালাউ দিব যাতে করে ইন্টারনেট অ্যাক্সেসটা পায়। তাহলে এখানে কিন্তু আমার এটা ইনস্টল হয়ে যাবে এবং তখন কিন্তু আপনারা ডোমেইন হোস্টিং পারচেস করা লাগবে না। তো দেখেন আমাদের ওয়েবসাইট রেডি। এবার আমি WP অ্যাডমিনে যদি ক্লিক করি
আমাকে কিন্তু সেম অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে, যেটা আমরা হোস্টিংয়ারে করেছিলাম। দেখেন এই যে ড্যাশবোর্ডে আমি চাই, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে হোস্টিংয়ারের থেকে আমরা এখন যে ড্যাশবোর্ডটা পেলাম সেটা। এবার আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করতে চাই, আমরা কিন্তু চাইলে এখানে ওপেন ওয়েবসাইটে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটটাও এখান থেকে দেখতে পারবো। এবার আমরা যদি এখান থেকে ফাইন্ডারে যাই, তাহলে আমরা এই যে ফোল্ডারটা, যে ফোল্ডারে আমাদের ওয়েবসাইটটা আছে, আমরা সেই ফোল্ডারেও চলে যেতে পারবো। তো এখন আমাদের এই হোস্টিংয়ারের এটা লাগবে না, আমরা হোস্টিংয়ার থেকে যেটা পেয়েছিলাম সেটাকে আমরা ডিলিট করে দিই এখান থেকে, বা উইন্ডোটা ক্লোজ করে দিই। এখন থেকে আমরা হচ্ছে কাজ করব লোকালের মধ্যে। আচ্ছা, তো যখন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে বা আপনার ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টটা সেট আপ হয়ে যাবে, আপনি সবার আগে যাবেন হচ্ছে WP কন্টেন্টে, তারপর যাবেন হচ্ছে থিম। এই ফোল্ডারটার মধ্যে মূলত আমরা কাজ করব। ওকে, তো এখন আপনি একটু একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যদি একটু আচ্ছা এখানে থাকুক সমস্যা নেই, আমরা যদি একটু থিমে যাই, অ্যাপিয়ারেন্স, আমরা এখানে থিম ডেভেলপমেন্ট করব, মানে থিম বানানো শিখবো। তো এখানে আসলে আপনি দেখেন অলরেডি এখানে 3টা থিম আছে, এবং আমরা যদি ওই ফাইন্ডার ফোল্ডারে যাই, এখানেও দেখেন আমার 3টা ফোল্ডার আছে। তো আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস থিম বানাতে যাবেন, আমি এখানে ওই বেসিকগুলো নিয়ে কথা বলবো না, কাস্টমাইজেশনের ব্যাপারে, যে ওয়ার্ডপ্রেসের পেজ কি, পোস্ট কি, এগুলো নিয়ে কথা বলবো না। আমি মনে করছি আপনি থিম ডেভেলপমেন্টের এই ক্লাসটা দেখছেন, তার মানে আপনি বেসিকগুলো জেনে এখানে আসছেন। তো এখানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করব। আপনি এখানে যে কোনো নামে একটা ফোল্ডার তৈরি করতে পারেন, কোনো ব্যাপার না। আমি এখানে নাম দিলাম হচ্ছে আলী হোসেন, তারপরে দিতে পারি ধরেন 2026। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এই নামের মধ্যে আমি কিন্তু চাইলে আলী স্পেস হোসেন স্পেস এটা দিতে পারতাম, অথবা নামের আগে পরে আমি হাইপেন দিতে পারতাম। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনি কিছুই দিবেন না, একবারে লিখবেন। যেমন দেখেন যে 2025, 2024, 2023। ওয়ার্ডপ্রেসের থেকে আপনি যখন ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো দেখবেন, এগুলোকে সবসময় আপনি স্ট্যান্ডার্ড ধরে কাজ করবেন, এটা সবচেয়ে ভালো। তো আমি এটাকে এখানে হচ্ছে যে শর্টেড বাই নেম করে দিই, তাহলে এটা প্রথমে চলে আসবে। এই যে একটু ব্যাক করে আবার যদি থিমে যাই, এই যে। আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে আপনার একটা ব্ল্যাঙ্ক থিম তৈরি করা। সেকেন্ড কাজ হচ্ছে আপনার এই যে থিমটা আছে এটাকে VS কোড দিয়ে ওপেন করা। তো আমি হচ্ছে আমার কোড VS কোডটা ওপেন করি। আচ্ছা, ওপেন করলাম। এবার এই VS কোডের মধ্যে আমি হচ্ছে আমার যে থিমটা আছে থিমটাকে এখানে দিয়ে দিলাম, এটা একটা ব্ল্যাঙ্ক থিম। আচ্ছা, অবশ্যই আমি গিটহাবটা একটু চেক করে দেখি কোপাইলটটা অফ ডিসেবল করেছে কি না। হ্যাঁ, ডিসেবল করা আছে কোপাইলট, এটা ডিসেবল না করা থাকলে প্রচুর প্যারা দিবে আমাকে। আচ্ছা, তো আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস থিম বানাবেন, আপনার জন্য মিনিমাম একটা ফাইল অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে আপনার এটা থিম হিসাবে কাউন্ট হবে না। সেই ফাইলটার নাম হচ্ছে index.php। এই index.php ফাইলটা যদি আপনার থিমের মধ্যে এই একটা ফাইল, এটা হচ্ছে আপনার মেইন ফাইল একটা থিমের। হ্যাঁ, তো আপনি যখন এই ফাইলটা দিবেন, দেওয়ার পরে আপনি দেখেন আমার জাস্ট একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে। ইভেন আমি যদি আপনাকে একটু ফাইন্ডারে যাই, এখানে দেখেন আমার এটা ফোল্ডারের মধ্যে জাস্ট index.php ফাইল, যেটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এখানে এগুলো কিন্তু কিছুই নাই, এগুলা মানে কোপাইলট থেকে আসতেছে। আপনি দেখেন এটা কিন্তু কমপ্লিটলি ব্ল্যাঙ্ক একটা ফাইল। তো এই ব্ল্যাঙ্ক ফাইল দেওয়ার পরে এবার যদি আমরা একটু আমাদের থিমে যাই, যাবার পরে এই পেজটাকে এখন যদি আমি একবার রিফ্রেশ করি, আপনি দেখেন এখানে আমাকে বলছে যে ব্রোকেন থিম। আমি আপনাকে বলেছি মিনিমাম একটা ফাইল থাকতে হবে, থাকলে ওইটা থিম হবে। দেখেন আমার এটা থিম ব্রোকেন, কিন্তু তাও আমাকে বলতেছে যে এটা একটা থিম। ভাঙ্গা হইলেও তো থিম, তাই না? তার মানে আপনাকে অবশ্যই এই একটা ফাইল রাখতে হবে। সেকেন্ড, আপনাকে বলছে যে সেখানে style.css ফাইল মিসিং। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইলটা আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, index.php ফাইল। সেকেন্ড ইম্পর্টেন্ট ফাইল যেটা, সেটা হচ্ছে style.css ফাইল। আপনি যখন ওয়ার্ডপ্রেসের থিম বানাবেন, আপনার দুইটা ফাইল অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে index.php ফাইল, আর একটা হচ্ছে style.css ফাইল। এই দুইটা ফাইল যদি থাকে তাহলে এটাকে ওয়ার্ডপ্রেস একটা থিম হিসাবে ডিটেক্ট করবে। আপনি দেখেন আমার এখানে দুইটা ফাইল আছে, এবং এই দুইটার নামও এই দুইটাই হইতে হবে। এখানে মানে কোনো রকম মিস্টেক করা যাবে না, অন্য কোনো নাম দিলে এটা কাজ করবে না। তো এখন আমরা যদি আবার একটু এখানে আসি, এবং এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, আপনি দেখেন এটা এখন একটা থিম হিসাবে আমাকে দেখাচ্ছে এখানে, এবং আমি চাইলে এটাকে এখন এখান থেকে অ্যাক্টিভও করতে পারি। দেখেন আমি অ্যাক্টিভ করলাম, আমাদের লাইভ সাইটটা আগে এরকম ছিল, রিফ্রেশ করার পরে এখন এটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক, কারণ আমাদের আসলে কিচ্ছু নাই, কমপ্লিটলি ব্ল্যাঙ্ক আছে, তাই না? এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। ফার্স্ট অফ অল আপনি দেখেন আমার এখানে একটা ব্ল্যাঙ্ক ইমেজ দেখাচ্ছে, কিন্তু এখানে 2025, 2024, 2023 এখানে কিন্তু কত সুন্দর করে একটা স্ক্রিনশট ইমেজ আছে, তাই না? আমাদের এখানে এটা নাই। তো আমাদেরকে কি করতে হবে? একটা স্ক্রিনশট ইমেজ তৈরি করতে হবে। তো এই স্ক্রিনশট ইমেজটা আপনি কিভাবে তৈরি করবেন? আমরা এখানে আবার আসলাম, আসার পরে এখানে না, আমরা যাবো হচ্ছে ফাইন্ডারে যাবার পরে এখানে দেখেন 2025। এখানে গেলে আপনি এখানে দেখেন স্ক্রিনশট PNG নামে আমার একটা ইমেজ আছে।
তো আমি কি করবো, এই যে স্ক্রিনশট, এই নামটা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এবার আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে যাবার পরে আপনি চাইলে যে কোনো একটা ফটো এডিটিং টুল ওপেন করতে পারেন। আমি ফটোপিয়া টুল ওপেন করি। ফটোপিয়া হচ্ছে ব্রাউজারের মধ্যেই সুন্দরভাবে ফটোশপের মতো আর কি। তো এখানে আমি ফাইলের নামটা দিয়ে দিলাম। এবার আপনি একটু এখানে দেখেন, উইড হবে হচ্ছে 1200। আচ্ছা, একটা সবসময় যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্ট এখন লেটেস্ট থিম হচ্ছে 2025। আপনি যে থিমটা নিয়ে কাজ করবেন সেটা অবশ্যই লেটেস্ট যে থিমটা থাকবে, সেটা যদি 2026 হয়, 2027 হয়, যেটাই হবে আপনি সেটাই এখানে সিলেক্ট করবেন। এরপরে এটাকে আপনি রাইট ক্লিক করে গেট ইনফোতে যাবেন বা উইন্ডোজে হলে প্রপার্টিসে যাবেন। সেখানে গেলে দেখেন এটার যে ডাইমেনশন সেটা পাবেন আপনি 1200x900, এটা হচ্ছে ডাইমেনশন। তো আমরা এই সেম ডাইমেনশনে এখানে আমরা ফাইলটা তৈরি করবো 1200x900। এবার আমি হিট দিব এন্টার বা ক্রিয়েট। তো ক্রিয়েট করলে আমি এখানে একটা ব্ল্যাঙ্ক এরিয়া পাচ্ছি। এই ব্ল্যাঙ্ক এরিয়ার মধ্যে আমরা সিম্পলি এখানে লিখে দিব, জাস্ট আমরা সিম্পল একটা স্ক্রিনশট এখানে আমরা নিলাম। ওকে, আপনি চাইলে এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন, কোনো ব্যাপার না। আমরা এবার ফাইল যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে পিএনজিতে গিয়ে আমি এটাকে স্ক্রিনশট 1 এই নামে দিব এবং সেভ করলাম। আচ্ছা, এখন এই যে ইমেজটা আছে, ইমেজটা কিন্তু একটু সাইজ রেজুলেশন একটু বেশি হবে। আমরা যেহেতু থিমে আপলোড করবো, আমরা এটাকে অপটিমাইজিলা দিয়ে এটার ইমেজের সাইজটাকে আরো কমিয়ে নিব। ইমেজ কম্প্রেসর, এটার নাম হচ্ছে ইমেজ কম্প্রেসর। এখন তো এখানে আপলোড ফাইলে যাব, ডাউনলোডে গিয়ে আমাদের এই ইমেজটাকে আমরা এখানে আপলোড করব। এরপর আমরা এটাকে এখানে কম্প্রেস করব। আচ্ছা, এটার সাইজ একদমই কমেনি, যা ছিল তাই আছে। এটা কোনো কারণে অপটিমাইজিলাটা কাজ করছে না, যাই হোক ব্যাপার না। তো তাহলে এবার আমরা আমাদের ফোল্ডারে চলে যাই, ফাইন্ডার থেকে এবার আমরা ব্যাক করে আমরা আবার আমাদের যে ফোল্ডার এখানে আসলাম। আসার পরে এটা আমাদের ডাউনলোড ফোল্ডার, এটাকে আমি ওপেন ইন এ নিউ উইন্ডো করে আমাদের যে স্ক্রিনশট ছিল সেটাকে আমরা ডিলিট করে দিব, যেটা এটা, আর এটাকে আমরা এখানে মুভ করে দিব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে স্ক্রিনশট 1 এই ফোল্ডার, এটার নামটাকে জাস্ট স্ক্রিনশট রাখবো, স্ক্রিনশট 1 না। আমি এটা স্ক্রিনশট 1 নামটা দিয়েছিলাম হচ্ছে যে যাতে করে আমরা অপটিমাইজ করার পরে রিনেম করতে পারি আর কি, কিন্তু এখন যেহেতু এটা অপটিমাইজ হয়নি তো সমস্যা নেই। তো আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। তো দেখেন আমি এখানে index.php নামে একটা ফাইল দিয়েছি, কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। screenshot.png নামে একটা ইমেজ আছে, যেটাও আপনি সিম্পল একটা ইমেজ। আর style.css এখানে আপনার ম্যাকের মধ্যে একটু স্টাইল করে দেখাইতেছে, এটাও কিন্তু ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। তো এখন আমরা যদি আবার থিমের এখানে যাই, এটাকে একবার রিফ্রেশ করি, এখন কিন্তু আমার এখানে স্ক্রিনশটটা চলে আসছে। এবার আপনি কোনো একটা থিমে ক্লিক করলে এখানে সুন্দর করে দেখাচ্ছে থিমের নাম, থিমের ভার্সন, থিমের অথর, হ্যাঁ, থিমের ডিটেল, তারপরে থিমের ট্যাগ, অনেক ইনফরমেশন আছে না? কিন্তু আপনি যখন আমাদের থিমটাতে ক্লিক করতেছেন কোনো কিছু আসতেছে না, খালি ফোল্ডারের নাম। এটা কিন্তু একটা ফোল্ডারের নাম আসছে, আর কিচ্ছু আসেনি। তো এই ইনফরমেশনগুলা এখন আমরা ইনক্লুড করব। এটা আমরা কোথায় করব? এটা করব আমরা আমাদের কোড এডিটরে style.css এর মধ্যে। এখানে এসে আপনি প্রথমে একটা কমেন্ট করবেন, সিএসএস কমেন্ট, সিম্পল সিএসএস কমেন্টের পরে এবার এখানে আপনাকে প্রথমে লিখতে হবে হচ্ছে যে আপনার যে থিমের নাম সেটা। তো আমরা এখানে দিব হচ্ছে THEME থিম নেম। এখানে আপনি যে নাম দিবেন সেটাই আমরা দিলাম হচ্ছে লার্নিং, LEARNING WP 2026 বা জাস্ট 26 দিয়ে দিই। এবার আপনি প্রথমে আপনার থিমের নাম দিবেন, এরপরে দিবেন থিম URI। হ্যাঁ, এই থিম URIটা হচ্ছে আপনার থিমটাকে কোথায় গেলে পাওয়া যাবে সেই URLটা। আমাদের আপাতত থিম কোথাও গেলে পাওয়া যাবে না, আমরা এখানে একটা হ্যাশ দিয়ে রাখলাম। এরপরে আমি জাস্ট এই দুইটাই দিলাম, দিয়ে এবার আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে যাবার পরে এবার যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, আপনি দেখেন এতক্ষণ নাম ছিল আলি 2026, আমরা এখানে ক্লিক করলেও এরকম ছিল। কিন্তু যদি এখন আমরা এটাকে রিফ্রেশ করি, আপনি এখানে দেখবেন লার্নিং WP 26 চলে আসছে, এখানেও লার্নিং WP 26 চলে আসছে। আমি আপনাকে রিকমেন্ড করব যে এটা কিন্তু মুভি বা টিভি সিরিজ না যে আপনি পপকর্ন খাইতে খাইতে দেখবেন। আপনাকে আমি রিকমেন্ড করবো আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি ভালো করে শিখতে পারবেন। ওকে, এবং ভিডিওতে যদি এখনো লাইক না করেন প্লিজ। তো এবার আমরা আবার কোড এডিটরে যাব। তো আমাদের থিমের URLটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের থিমের ভার্সন। দেখেন আপনি এখানে ভার্সনের এখানে দিলে কিছু ভার্সন নাই, কিন্তু আপনি অন্য যে কোনোটাতে ক্লিক করলে ওইটার ভার্সনটা আপনি দেখতে পারবেন। তো এখন আমরা এখানে দিয়ে দিব ভার্সন, VERSION ভার্সন আমি দিলাম 1.0.0। আমি 3 ডিজিটে দিতে পছন্দ করি। মাইনর আপডেটগুলো আমি লাস্ট ডিজিটে করি, মিডিয়াম আপডেট এখানে করি, আর ম্যাসিভ কোনো আপডেট হলে 1টা 2 হবে এরকম আর কি। তো এরপরে আমরা এন্টার দিব, এন্টার দিয়ে আমি দিব অথর, AUTHOR অথরের এখানে ডেফিনেটলি আমার নাম। এবার অথর URL AUTHOR অথর URI। ওকে, এখানে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমার ওয়েবসাইটের URL,
তো আমরা এই যে ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে কপি করে নিব, তারপর এখানে এটা পেস্ট করে দিব, সিম্পল। এরপরে আমরা এটা দিয়ে এবার আমরা সেভ করি। সেভ করার পর এবার আমরা একটু এটার আপডেটটা দেখি, এতটুকু আপডেট কি হলো। এবার আমরা এই পেজটাকে একবার রিফ্রেশ করব। এখানে আপনি কোনো চেঞ্জ দেখবেন না, কিন্তু আপনি এখানে ক্লিক করলে এখন দেখেন এই যে আমাদের ভার্সন চলে আসছে, বাই আলী হোসেন আসছে, এবং আমি এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে এরকম আর কি, বা আমাকে নিয়ে যাবে। তার মানে আমাদের এটা হলো। এটার একটা বড় সুবিধা, আপনি অবশ্যই এখানে এই যে অথর ইউআরএলটা দিবেন, ইউআরআইটা। এটা দিলে আপনার যেটা লাভ সেটা হচ্ছে যে মানুষজন কিন্তু অনেক মানুষ আছে যারা আপনার ওয়েবসাইটে ক্লিক করে মানে আপনার অথর থেকে আপনার ওয়েবসাইটে যায়, আপনাকে হয়তো এক্সট্রা সার্ভিস চাইতে পারে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। তারপরে আমাদের যেটা সেটা হচ্ছে টেক্সট ডোমেইন। এই টেক্সট ডোমেইনটা অনেকগুলো কাজে আপনার লাগবে। আপনি যখন থিমের ফাংশন লিখবেন তখন এখানে আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যদি আপনার থিমটার মাল্টি ল্যাঙ্গুয়েজ বা আপনার ল্যাঙ্গুয়েজ কনভার্সন চান, সেক্ষেত্রে টেক্সট ডোমেইন আপনাকে অনেক হেল্প করবে। তো সেক্ষেত্রে আপনি এটা দিবেন। এখানে আমি ধরেন টেক্সট ডোমেইন দিলাম হচ্ছে LEARNING লার্নিং WP, হ্যাঁ, এটাই আমরা দিলাম টেক্সট ডোমেইন হিসাবে। এরপরে আপনি দিবেন হচ্ছে রিকোয়ার্ড ভার্সন। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস এখন যেটা আছে এটার ভার্সন কত, ভার্সন হচ্ছে 6.9। তো আপনি যদি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানান, আপনার থিমটা আসলে রিকোয়ার্ড কত ভার্সন লাগবে, কারণ অনেক মানুষ আছে অনেক আগে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানিয়েছে, এরপরে সে আর আপডেট করে নাই, কিন্তু সে আপনার থিমটা ব্যবহার করতে চায়। তো আপনি মিনিমাম একটা ভার্সন এখানে আপনি দিয়ে দিবেন। তো আমরা এখানে দিলাম রিকোয়ার্ড, এখানে আমরা ধরেন দিলাম 5.5, এরকম একটা কিছু দিলাম। খুব বেশি পুরনো দেওয়ার দরকার নেই। এখন যেহেতু 6, আপনি 6.9 চলছে, মানে 6 ভার্সন চলছে, আপনি চাইলে এখানে ভার্সন 5ও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, রিকোয়ার্স অ্যাট লিস্ট, আমি একটু এখানে স্পেলিং মিস্টেক করে ফেলেছিলাম। তো এখানে অবশ্যই আপনি ভার্সনটা একটু খেয়াল করবেন যে কতটুকু দিচ্ছেন। তারপর হচ্ছে আমরা দিব টেস্টেড, TESTED, টেস্টেড আপ টু, এটা আমরা দিব হচ্ছে 6.9। আমরা একদম লেটেস্ট ভার্সনে যেহেতু কাজ করছি, আমরা ওই ভার্সনটাই এখানে দিয়ে দিব। এরপর আপনি বলে দিবেন যে আপনার PHP ভার্সন কি। তো আপনি রিকোয়ার্স, এখন লেটেস্ট ভার্সন হচ্ছে PHP 8.5, আপনি মিনিমাম 5.5 বা 5.8 এরকম একটা কিছু, 5.6 এরকম একটা কিছু রিকোয়ার্ড ভার্সন অবশ্যই আপনি দিয়ে দিবেন। একটু কম দিবেন, কারণ আশা করা যায় যে আমরা যে কোড নিয়ে কাজ করছি কম্পিটেবল কোড হবে, এবং ব্যাকএন্ডেও ব্যাকডেটের যে থিমটা বানাতে হবে সেটার মধ্যে আমাদের এগুলো কাজ করবে। তো এটা নিয়ে কোনো ইস্যু হবে না আশা করি। এরপর আপনি দিবেন হচ্ছে ডেসক্রিপশন, DESCRIP। এবার আমরা একটা ডেসক্রিপশন দিলাম। এবার আমরা দিলাম হচ্ছে ট্যাক্স। ট্যাক্সের মধ্যে আপনি দিতে পারেন 1 কলাম, আমি জাস্ট 2টা দিলাম। আপনি সাজেশনের জন্য এখানে আপনি ক্লিক করলে এখান থেকে আপনি ওদের যে ট্যাগ আছে এগুলো আপনি এখানে দেখতে পারেন, যেমন নিউজ, ব্লগ, এরকম ডেসক্রিপশন, এগুলো সব এখানে আছে। এখন আমরা আমাদের থিমটাকে একবার রিফ্রেশ করি। রিফ্রেশ করে যদি এখন আমরা যাই, এখন আপনি দেখেন যে আমাদের ডেসক্রিপশনও চলে আসছে, আমাদের ট্যাগস চলে আসছে। আমরা জাস্ট দিলাম কিছু, কিন্তু আপনি এটাতে আপনার পছন্দ মতো জিনিসপত্র অ্যাড করতে পারেন। তাহলে আমরা আমাদের থিমের মধ্যে কিন্তু যা যা দরকার সেটা আমরা দিয়ে দিয়েছি, বেসিক ইনফরমেশন। এবং এখান থেকে দেখলে আপনি দেখেন এই থিমটা যা, এই থিমটা তা, কোনো পার্থক্য নেই। আমরা কিন্তু হুবহু রেপ্লিকেট করতে পেরেছি, তাই না, এবং খুব ইজিতে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো। এখন দেখেন আমরা ওয়েবসাইটটাকে যদি একবার রিফ্রেশ করি, ওয়েবসাইটটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক? কারণ হচ্ছে আমাদের index.php ফাইল হচ্ছে ব্ল্যাঙ্ক। এখন আমরা যদি এখানে এক্সক্লেমেটরি সাইন দিয়ে ট্যাব দেই, তাহলে আমাদের এখানে একটা বেসিক বয়লার প্লেট হয়ে যাবে। এবং এখন যদি আমরা পেজটাকে একবার রিফ্রেশ করি, তাহলে আপনি দেখেন এই যে ডকুমেন্ট চলে আসছে, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল হচ্ছে ডকুমেন্ট। ওকে, এবং এখানে এখন আমরা যদি H1 দিয়ে বলি হ্যালো ওয়ার্ডপ্রেস এবং সেভ করি এবং রিফ্রেশ করি, আপনি দেখবেন হ্যালো ওয়ার্ডপ্রেস টেক্সটটাও আমার এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, তো তার মানে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে থিম ডেভেলপমেন্টের ব্যাপারটা সেটা কিন্তু আমরা একটু একটু করে শিখছি। ফাইন, এবার আমরা কি করব, স্টেপ বাই স্টেপ এখানে আমরা এখন কাজ করব। ফার্স্ট অফ অল আমরা এখানে মানে এই যে আমাদের index.php ফাইল আছে, এটাকে আমরা একটু একটু করে ডাইনামিক করব। হ্যাঁ, আপনি এই ডাইনামিক যদি না করতে পারেন তাহলে কিন্তু হবে না, আপনাকে এটা ডাইনামিক করে নিতে হবে স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট অফ অল আমরা এখানে বলবো, একটা কমেন্ট করব, যেখানে আমরা বলবো যে দিস এরিয়া। একটা জিনিস আপনি খেয়াল করেছেন, ওয়ার্ডপ্রেস কিন্তু কমেন্ট পড়তে পারে। দেখেন আমরা CSS কিন্তু কমেন্টেই লিখেছি, সে কিন্তু এই কমেন্টটা পড়তে পেরেছে। ওকে, তো এই কমেন্টগুলা অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে। তো আমরা এখানে কিন্তু চাইলে নিজেদের মতো কমেন্ট করতে পারি। তবে এই জায়গাটাতে আমি যে কমেন্টটা লিখতে চাচ্ছিলাম এটা এখানে না লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, এটা থাক, এখানে ব্ল্যাঙ্ক থাকুক, সমস্যা নেই, বা লিখেই দেয় যে লিখতে চাচ্ছিলাম দিস এরিয়া, মানে বলতে চাচ্ছি যে এই অংশটুকু হেডারের মধ্যে যাবে। পরে আমরা যখন হেডার ফুটার বানাবো তখন সেটা নিয়ে আমরা কাজ করব। তারপরে লাইন হচ্ছে ডক টাইপ HTML, এটা তো যা আছে তাই থাকবে। এরপরে হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইয়ান, কিন্তু আমরা এই যে ইয়ান এরকম হবে না, আমাদের ওয়েবসাইটটা যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে। যে কারণে আমরা এখানে এই যে এরিয়াটা থাকবে এটাকে আমরা এখন ডাইনামিক করে ফেলবো।
তো এখানে আমরা লিখলাম পিএইচপি শুরু পিএইচপি শেষ, এবং এরপর আমরা লিখবো ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, এবং আমরা এখানে এটাকে ব্ল্যাঙ্ক রাখলাম। তারপর আমাদের হচ্ছে হেডটা যেরকম আছে এরকম থাকবে। এরপর হচ্ছে মেটাকারসেটের এখানে আমরা UTF-8 যেটা আছে এটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। এরপর আমরা এখানে লিখবো পিএইচপি ব্লগ ইনফো, এরপর এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবো কারসেট। আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা একটা করে এখানে কাজ করছি। এবার এই যে টাইটেলটা ডকুমেন্ট হবে না। টাইটেলটা কি হবে বলেন তো? আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি যদি সেটিংস থেকে জেনারেলে যান, আপনি জেনারেলে গেলে দেখবেন আমাদের ওয়েবসাইটের কিন্তু একটা নাম আছে, এই যে মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমার এই টাইটেলটা কিন্তু এখানে দেখানোর কথা, তাই না? মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কিন্তু আমাদের ওটা এখানে দেখাচ্ছে না। তো আমরা যেটা করব, আপাতত আমরা এই টাইটেলটাকে এখান থেকে ডিলিট করে দিব। এটাকে আমরা পরে কাজ করব, এটা নিয়ে এটাকে আমরা ডাইনামিক করে ফেলবো। হ্যাঁ, ভিউ পোর্ট এটাই থাকবে, এটা নিয়ে আর কোনো প্যারা হবে না আমাদের। তো এরপর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আপনি দেখেন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আছি, কিন্তু আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থাকলে আপনার কিন্তু এখানে হচ্ছে যে একটা ড্যাশবোর্ডের মতো থাকে, ওইটা থাকবে। প্লাস আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাস্টমাইজেশনের কন্ট্রোল আমাদের কাছে থাকতে হবে, তাই না? তো এটা করার জন্য অবশ্যই আপনার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে WP হেড, একটা হচ্ছে WP ফুটার। তো আমরা ওই দুইটা জিনিস অ্যাড করে দিব, একটা হচ্ছে PHP, এরপরে WP_head, এটা আমরা অবশ্যই শুরু করে দিব। আরেকটা হচ্ছে আমাদের যখন H1 মানে বডিটা একটা শেষ হবে, তার আগে আমরা আরেকটা নিব PHP, এখানে আমরা লিখে দিব হচ্ছে WP ফুটার। তো এটা অ্যাড করে নিলাম। এবার আমরা যদি আমাদের ব্রাউজারে যাই এবং আমরা যদি এখন আমাদের সাইটটাকে একবার রিফ্রেশ করি, ও আচ্ছা, এটা ব্লগ ইনফো হবে। হ্যাঁ, আমি বি লিখেছি, ওই বিটা স্পেলিংয়ে মিস্টেক হয়ে গেছে। এবার আমরা যদি একটু ব্রাউজারটা রিফ্রেশ দিই, দেখেন আমাদের কিন্তু এখন এই যে এরিয়াটা চলে আসছে, তার মানে আমাদের কাজ একটু একটু করে এগোচ্ছে। এবার আপনি যখন কোনো একটা পেজে যাবেন, যেমন আমি আপনাকে দেখাই, আমরা যখন কোনো একটা পেজে যাই, অল পোস্টের থেকে আমরা যদি এই পেজটাকে ভিউ করি, এখানে আমরা পেজে আসলাম। যদিও এখন সবগুলোতে হ্যালো ওয়ার্ল্ড থাকবে, কারণ আমরা index.html ফাইলে কোনো কাজ করি নাই। এবার আমরা যদি পেজে যাই এবং এখান থেকে যে স্যাম্পল পেজ, এটাকে যদি আমরা ওপেন করি, আপনি দেখেন এখানে আমি যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করলে আপনি দেখেন যে বডির জন্য কাস্টমাইজেশন সাপোর্ট, প্লাস বডিতে আপনার হচ্ছে একটা ক্লাস অ্যাড করতে হবে। এর ফলে আপনি আপনার প্রত্যেকটা পেজকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। তো এটা আপনি কিভাবে করবেন? এটা করা খুবই সিম্পল। আমরা আমাদের কোড এডিটরে ব্যাক যাব এবং এই যে বডির মধ্যে আমরা লিখব PHP body_classes, ক্লাস প্যারেনথেসিস সেমিকোলন ক্লোজ দিলাম। এবার আমরা যদি এখানে যাই, এটাকে একবার রিফ্রেশ দেই, এবং আপনি এখন কোনো চেঞ্জ দেখবেন না, কিন্তু আপনি যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করেন, আপনি এই যে বডির মধ্যে সবগুলো ক্লাস দেখবেন চলে আসছে, যে আমি লগ ইন করা আছি, আমার এটা পেজ, হ্যাঁ, এবং এটা WP সিঙ্গুলার সব ইনফো। তার ফলে কি হবে, আপনি কিন্তু খুব দ্রুত আপনার ওয়েবসাইটটাকে যদি আপনি এডিট করতে চান বা কোনো একটা পেজের জন্য স্পেসিফিক কাস্টমাইজেশন করতে চান, আপনি সেটা করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটে ব্যাক যাই, যেমন এখানে ব্যাক যাওয়ার পরে আমরা যদি style.css এ আসার পরে মনে করেন আমরা আমাদের ওয়েবসাইটে যে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে চাই, এটার জন্য আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড, এবং এটার কালারটাকে আমি করে দিতে চাই হচ্ছে ধরেন 262626 ব্ল্যাক কালার। এবার আমরা যদি ব্যাক করি এবং আমাদের পেজটাকে আমরা রিফ্রেশ করি, আপনি দেখেন আমাদের এই মানে ব্যাকগ্রাউন্ডটা কাজ করেনি। কেন কাজ করেনি? কারণ হচ্ছে আমাদের এই যে এখানে style.css ফাইল আছে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস জাস্ট আমাদের style.css ফাইল আছে নাকি সেটা দেখেছে, এবং সে দেখেছে যে আমরা কমেন্টে কি লিখেছি। কিন্তু আমাদের এই যে index.php ফাইলের সাথে আমাদের style.css ফাইলের কিন্তু কোনো কানেকশন নাই। আমাদেরকে এই কানেকশনটা বিল্ড করতে হবে। এটা আমরা কিভাবে বিল্ড করব? আমরা একটা নতুন ফাইল তৈরি করব, যেটার নাম হবে functions functions.php। এটা অবশ্যই ফাংশন হবে না, ফাংশনস হবে, কারণ আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যত ফাংশন সব আমরা এখান থেকে রান করাবো, এই কারণে এটার নাম হবে ফাংশনস। তো এটা একটা PHP ফাইল, আমরা এখানে PHP শুরু করব, কিন্তু আমরা এখানে PHP শেষ করব না। কেন? কারণ হচ্ছে আপনি যদি PHP শেষ করে দেন, তাহলে আপনি আপনার থিমের মধ্যে পরবর্তীতে যখন কোনো প্লাগইন অ্যাড করবেন, প্লাগইনের কম্প্যাটিবিলিটি ঠিকভাবে হবে না, প্লাগইন ঠিকভাবে কাজ করবে না। এই জন্য অবশ্যই এখানে ফাংশনসের মধ্যে আপনি PHPটাকে ক্লোজ করবেন না, এটা ব্ল্যাঙ্ক রাখবেন। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের যে ফাংশন ফাইল থাকবে, এই ফাংশন ফাইলের মধ্যে আমরা প্রথমে কি করব? প্রথমে করব আমাদের ওয়েবসাইটের মধ্যে গেলে আপনি দেখেন যে টাইটেলটা ঠিকভাবে পাচ্ছে না, আমরা আমাদের টাইটেলটা ঠিক করব আগে। তো এটা করার জন্য আপনি এখানে লিখবেন হচ্ছে add_theme_support, এবং এরপরে আমরা এখানে প্যারেনথেসিস দিব, ডবল কোটেশন দিব, এবং এখানে আমরা লিখে দিব TITLE টাইটেল ট্যাগ অফ করে। এবার আমরা যদি আমাদের ব্রাউজারে যাই এবং এটাকে একবার রিফ্রেশ দেই, আপনি দেখেন যে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে কি আমাদের আচ্ছা, এখানে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আমাদের পোস্টের নাম, আর এরপরে এই যে আমাদের ওয়েবসাইটের নাম চলে আসছে। ওকে, আমরা যদি একদম আমাদের হোম ইউআরএল এ ব্যাক যাই,
তো এখানে ব্যাক গেলে দেখেন মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এবং এখন আমরা যদি সেটিং থেকে জেনারেলে যাই, জেনারেলে যাওয়ার পরে মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পরিবর্তে আমি এটাকে WP করে দিলাম, আর এখানে আমি দিলাম লার্নিং ওয়ার্ডপ্রেস দিলাম। এবার আমরা এটাকে এখানে সেভ চেঞ্জ করি, করার পর এখন যদি আমরা এটাকে একবার রিফ্রেশ করি, আপনি দেখেন এখানে মাই WP ওয়েবসাইট এবং লার্নিং ওয়ার্ডপ্রেস, মানে আমার ওয়েবসাইটের যে টাইটেলটা এটা কিন্তু এখন ডাইনামিক হয়ে গেছে। এখন ইউজার বা যে কেউ ড্যাশবোর্ড থেকে আমার ওয়েবসাইটের টাইটেলটা পরিবর্তন করতে পারবে। ইভেন আমরা যদি এখন সাইট আইকন আপলোড করতে চাই, আমি এখান থেকে ইন্ট্রোতে গিয়ে লোগোতে যাই বা ইমোজিতে যাই, ইমোজিতে গিয়ে এই যে পার্টি ফেস ইমেজ যেটা আছে এটাকে আমরা এখান থেকে নিয়ে নেই এবং সেট আইকন ইমেজ, ক্রপ ইমেজ, এবং এটাকে এখানে দিয়ে এবার আমরা সেভ করি। এরপর এটাকে আমরা যদি এখন রিলোড দেই, আপনি দেখেন আমাদের এই যে পার্টি ইমেজটাও এখানে চলে আসছে। তার মানে আমাদের টাইটেলটাকে আমরা এখন পুরোপুরি কাস্টমাইজ করে নিয়েছি। কিভাবে? আমরা থিমকে বললাম অ্যাড থিম সাপোর্ট টাইটেল ট্যাগ। এবার আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাবেন, আপনি ধরেন কোনো একটা পোস্টে গেলেন, সেখান থেকে অ্যাড নিউ পোস্ট বা এডিট হ্যালো ওয়ার্ল্ড পোস্টে যান, যাওয়ার পরে এখানে কিন্তু একটা অপশন থাকে যে থাম্বনেইল সাপোর্ট। হ্যাঁ, যেমন আমি আপনাকে একটু দেখাই, আমরা যদি এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আবার থিমে যাব, 2025 লেটেস্ট যেটা আছে ওটা অ্যাক্টিভ করি, এবং ওইখান থেকে আমরা আবার পোস্টে যাব এবং হ্যালো ওয়ার্ল্ডে যাই। আপনি দেখেন এখানে কিন্তু আমরা সেট অ্যাজ ফিচার ইমেজ, আমরা ফিচার ইমেজ অ্যাড করতে পারছি, কিন্তু আমাদের থিমের মধ্যে এটা কিন্তু নাই এই ফিচারটা। ওকে, আপনি একটু দেখেন, দেখেন নাই। তো এই ফিচারটাকে আমরা কিভাবে আনবো, এটাকে আমরা এখানে নিয়ে আসবো। আমরা এখানে বলবো যে অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইলস। এবার আমরা এটাকে এখানে সেভ করব, অবশ্যই সেমিকোলন দিব। এবং এখন যদি আমরা আমাদের ব্রাউজার থেকে এটাকে একবার রিফ্রেশ দেই, দেখেন এই যে সেট অ্যাজ ফিচার ইমেজ, এটা আপলোড করার অপশন আমাদের এখানে চলে আসছে। তো আমরা দুইটা ফিচার আমাদের থিমের মধ্যে অ্যাড করে দিলাম। এবার থার্ড অপশন হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে CSSটা এটা পাইনি, তো এটাকে আমরা এখানে এনকিউ করব। ওকে, আপনাকে একটা ফাংশন লিখে তারপরে সেটাকে এনকিউ করতে হবে। তো আমরা এখানে লিখলাম ফাংশন FUNCTION ফাংশন লিখে আপনি ফাংশনের একটা নাম দিবেন। তো এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আমরা ধরেন দিলাম আলী। অবশ্যই চেষ্টা করবেন নামের আগে একটু কাস্টম একটা কিছু দিতে, না হলে কি হবে, আপনি যদি জেনারিক নাম দেন তখন আপনার থিমে আপনি বা আপনার ওয়েবসাইটে আপনি যদি কোনো প্লাগইন ব্যবহার করেন, সেম নাম যদি ফাংশনের থাকে তখন একটু ঝামেলা হবে। এই জন্য একটু কাস্টমাইজ করে দেওয়া ভালো। তো আমি সাধারণত ফাংশনের আগে আমার নামটা লিখে রাখি আলী, তারপরে এই, তো সেক্ষেত্রে একটু সিকিউর থাকে। তো এরপরে আপনি মনে করেন আলী, এবার আপনি দিতে পারেন হচ্ছে CSS JS ENQUE। এবার আমরা এখানে একটা প্যারেনথেসিস দিয়ে কার্লি ব্রেসেস দিয়ে শেষ করব। এবং আমি নর্মালি কি হয়, নর্মালি আমার যখন কোনো একটা ফাংশন থাকে, ফাংশনটাকে আমার মানে অ্যাকশন রেডি করতে অনেক সময় আমার মনে থাকে না, এজন্য আমি হচ্ছে সব সময় অ্যাড অ্যাকশন একবারই করে দিই, add_action, মানে কোনো কিছু লেখা শুরু করার আগে এটা করি। তো অ্যাড অ্যাকশনগুলো আপনার এখানে হুকের নাম থাকবে, কলব্যাক থাকবে, প্রায়োরিটি ইন্টিজার থাকবে, এগুলো থাকবে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এত কিছু লাগবে না, আমরা এখানে জাস্ট ডবল কোটেশন কমা আবার ডবল কোটেশন। এবার এখানে আমরা লিখবো WP NQE স্ক্রিপ্ট, এটা হবে স্ক্রিপ্টস নট স্ক্রিপ্ট, একটু খেয়াল করবেন। হ্যাঁ, WP NQE স্ক্রিপ্টস। আর এখানে আমাদের এই যে ফাংশনের যে নামটা সেটা আমরা পরেরটাতে দিয়ে এবার আমরা এটাকে শেষ করব। এবার আমরা এর ভিতরে আমাদের যে স্টাইল ফাইলটা আছে সেটাকে আমরা এখন এনকিউ করব। এটা করার জন্য আমরা এখানে লিখব WP NQ স্টাইল ENQUE_style। এরপরে আপনি এখানে প্যারেনথেসিস দিবেন, দিয়ে এখানে আপনি কোটেশন দিবেন। কোটেশনের মধ্যে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আমরা Ali-style দিলাম। এরপরে কমা দিয়ে আপনি এখানে আপনার যে ফাইলটা কোথায় আছে সেটা আপনি বলে দিবেন। তো আমরা এখানে বলে দিব, ওয়ার্ডপ্রেস অলরেডি জানে যে আমাদের এই CSS ফাইলটা কোথায় আছে, কারণ সে অলরেডি style.css ফাইলটাকে ডিটেক্ট করেছে। তো আমরা তাকে জাস্ট বলে দিব যে তুমি যে CSS ফাইলটা যেখানে আছে ওইটাকে জাস্ট কল করে নাও, এটুকুই। তো এটার জন্য আমরা জাস্ট বলবো get style sheet STYLESHEET_URI প্যারেনথেসিস। এবার আমরা এটাকে সেভ করব। এবং এখন যদি আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ দিই, দেখেন আমাদের কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড পেজ, মানে এখন কিন্তু আমাদের CSSটা এখানে কাজ করছে। ইভেন আমরা যদি এখন টেস্টিং এর জন্য আমাদের style.css এ যাই এবং আমরা যদি বলি যে কালার হচ্ছে DDD এবং রিফ্রেশ দেই, দেখেন হ্যাঁ, তো এখন আমাদের এটা কিন্তু কাজ করছে। তার মানে আমাদের ওয়েবসাইটে আমরা কিন্তু সাকসেসফুলি CSS লিঙ্ক করিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে বুটস্ট্র্যাপ ব্যবহার করব, প্লাস আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে কাস্টম CSS লিখব। তো এটা করার জন্য আমরা এখন কি করব, এখানে একটা ফোল্ডার করব যেটা নাম দিব CSS, আরেকটা ফোল্ডার করব যেটা নাম দিব JS,
আরেকটা ফোল্ডার করব যেটার নাম হবে জেএস, আরেকটা ফোল্ডার করব যেটার নাম হবে IMAGES ইমেজেস, যেখানে আমরা আমাদের ইমেজগুলোকে রাখবো। তো এবার আমরা আমাদের ফাইল ফোল্ডারের ওখানে চলে যাই এবং ইমেজ ফোল্ডারে যাই। এবার আমরা হচ্ছে ডাউনলোড ফোল্ডারে যাব, যাওয়ার পর একটা লোগো আমরা বানিয়েছিলাম ওটা এখানে দিয়ে দিব। এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে CSS ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল আছে এগুলোকে আমরা ডাউনলোড করব প্রথমে বুটস্ট্র্যাপ থেকে। তো আমরা এখানে লিখব হচ্ছে ডাউনলোড বুটস্ট্র্যাপ, এখান থেকে ডাউনলোড বুটস্ট্র্যাপ। এখন লেটেস্ট ভার্সন হচ্ছে 5.3, তো আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করে নিই। এবার ডাউনলোড ফোল্ডারে গিয়ে এটাকে ডাবল ক্লিক করে আনজিপ করব। আচ্ছা, তারপর আমরা আমাদের যে ফাইল পাথ আছে সেখানে যাব। তো এখানে একটা জিনিস একটু দেখেন, সেটা হচ্ছে আপনি যখন CSS এ যাবেন এখানে অনেকগুলো ফাইল আছে, আমাদের সবগুলো ফাইল নেওয়ার দরকার নেই, আমাদের লাগবে খালি bootstrap.minified.css। কারণ কি? কারণ আমরা বুটস্ট্র্যাপে যে CSS ফাইল থাকবে সেটাকে আমরা আপডেট করব না। আমাদের যদি কোনো কিছু কাস্টমাইজ করার দরকার হয় আমরা কাস্টম CSS লিখব। এর ফলে আপনার ওয়েবসাইটের কন্ট্রোলটা আপনার কাছে থাকবে। একইভাবে আচ্ছা, এটা ড্রাগ করে এখানে দিব আমরা। ওকে, একইভাবে আমরা JS এর জন্য js.minified.js ফাইল যেটা আছে, bootstrap.minified.js এই ফাইলটা নিব আমরা। এটা নিলে আমাদের যেটা লাভ হবে সেটা হচ্ছে যে আমাদের যদি পরে কোনো কাস্টমাইজেশন দরকার হয় ডেফিনেটলি আমরা সেটা করতে পারবো। তো আমরা আমাদের বুটস্ট্র্যাপের JS ফাইল এবং CSS ফাইল নিয়ে নিয়েছি। এবার আমরা আমাদের কোড এডিটরে যাই ব্যাক, এবং এখানে আসার পরে যে CSS এর মধ্যে আমরা আরেকটা নতুন CSS ফাইল নিব যেটার নাম হবে custom.css। মানে আমাদের যদি কোনো কাস্টমাইজেশন দরকার হয় বুটস্ট্র্যাপের বা ওয়েবসাইটের, সেক্ষেত্রে আমরা এই custom.css ফাইলে আমাদের সব CSS লিখবো। তো এখন এই যে style.css এর মধ্যে আমরা যে কাস্টম CSS লিখেছিলাম এটুকুকে আমরা এখান থেকে কেটে নিলাম এবং এটুকুকে আমরা রাখবো আমাদের custom.css ফাইলে। তো এখন আমরা এখানে তিনটা নতুন ফাইল নিয়েছি, তাই না? bootstrap.minified.css, custom.css এবং bootstrap.minified.js। এই তিনটা ফাইলকেও আমাদের এই কাস্টম মানে ফাংশনস থেকে আমাদের এনকিউ করে নিতে হবে, এবং এটা যদি আমরা এনকিউ না করি তাহলে কাজ করবে না, বুঝতে পারছেন। এবং এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাক যাই আপনি দেখবেন ব্যাকগ্রাউন্ড আবার আগের মতো হোয়াইট হয়ে গেছে, কারণ আমাদের CSSটা এখন আবার আমরা চেঞ্জ করে custom.css এ নিয়ে গিয়েছি। তো এখন আমরা কি করব, এখানে এসে আমরা আমাদের ফাইলগুলোকে এনকিউ করে নিব। তো প্রথমে আমরা কাকে এনকিউ করব? bootstrap.minified.css এই ফাইলটাকে। তো এই কারণে আমরা এখানে আবার লিখব wp_enqueue স্টাইল, এরপরে আমরা এখানে দিব প্যারেনথেসিসের পরে এখানে প্রথমে আমরা আমাদের ফাইলের নাম দিব। তো আমরা দিলাম বুটস্ট্র্যাপ, এরপরে কমা। এখন আমাদের এই ফাইলটা কোথায় আছে? এটার ক্ষেত্রে যেরকম আমরা তাকে বলে দিয়েছি তুমি গেট স্টাইলশিট URI, মানে তুমি স্টাইলশিট URI থেকে style.css ফাইলটাকে নিয়ে নাও, কিন্তু বুটস্ট্র্যাপের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমাকে বলতে হবে যে তুমি হোম ডিরেক্টরিতে আসো, সেখান থেকে তুমি CSS ফোল্ডারে যাও, সেখান থেকে তুমি bootstrap.minified.css এই ফোল্ডারটাতে যাও, এভাবে আমরা তাকে বলবো। এটা করার জন্য আমরা এখানে তাকে বলবো যে গেট টেমপ্লেট URI, এবার একটা ডট, এরপরে আমরা এটা যেহেতু স্ট্রিং এখানে আমরা সিঙ্গেল কোটেশন ডবল কোটেশন দিব, তারপরে স্ল্যাশ দিয়ে বলবো তুমি CSS ফোল্ডারে যাও, সেখান থেকে তুমি bootstrap.minified.css এখানে যাও। এরপরে আমরা বলবো যে এটার কোনো অ্যারে হবে না, যে কারণে আমরা এখানে একটা সিম্পল থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে আমাদের বুটস্ট্র্যাপের যে ভার্সনটা সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আপনি CSS ফাইলটা ওপেন করলে দেখেন 5.3.8 এটা হচ্ছে আমাদের ভার্সন। তো আমরা এখানে বলে দিব 5.3.8। এরপরে আমরা ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে এটা অল মিডিয়ার জন্য সাপোর্টেড হবে, এই কারণে আমরা এখানে বলে দিব অল। আচ্ছা, এখানে আমাদের এই যে এটা সিঙ্গেল কোটেশন দেওয়ার দরকার ছিল না, এটাকে আমাদের দরকার ছিল ডাবল কোটেশনের মধ্যে রাখা। তো আমি এটুকু অংশকে এখান থেকে কেটে নিলাম, এটাকে ডাবল কোটেশন দেই এবং এর ভিতরে আমরা ভার্সনটা দিয়ে দিই। এই যে আমরা এনকিউ স্টাইল করলাম, এটা বুটস্ট্র্যাপের জন্য করলাম। এবার আমরা কাস্টম CSS আছে এটার জন্য করব। তো কাস্টম CSS এর জন্য এখানে আমরা লিখে দিই কাস্টম, এবং আমাদের এটার জন্য হবে হচ্ছে custom.css, এবং ভার্সনটা আমাদের থিমের যে ভার্সন সেটাই হবে 1.0.0। আমরা সবসময় ভার্সন যখন থিমের ভার্সন আপডেট করব স্টাইল শিটের এখানে গিয়ে আপডেট করবো, আর এখান থেকে আমরা ভার্সনটা আপডেট করে নেব। তাহলে আমরা এখানে তিনটা ফাইলকে লিঙ্ক করে নিলাম। কিন্তু আপনি যখন কোনো একটা CSS ফাইলকে লিঙ্ক করবেন তখন অবশ্যই এখানে সেমিকোলন দিতে ভুলবেন না, এটা ভুললে কিন্তু বিপদ আছে। তো এদেরকে আমরা এনকিউ করে নেওয়ার পর আমরা এখন যেটা করবো, এখানে একটা কিছু কথা আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ফাইলটাকে ওভাররাইট করবো প্রয়োজন হলে, এই কারণে আমরা কাস্টম ফাইলটাকে নিচে রাখবো, এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। ওকে, তো এই দুইটা জিনিসকে আমরা যখন নিয়ে নিলাম, এবার আমরা wp এনকিউ স্টাইল করবো, wp_enqueue স্টাইল, এবং প্যারেনথেসিস এর ভিতরে ডবল কোটেশনের ভিতরে এখানে আপনি যে নামটা দিয়েছেন সেই নামটাই আপনাকে দিতে হবে, এবং আমরা এটাকে
ডুপ্লিকেট করব, পরেরটা হবে কাস্টম এবং সেভ। এবার আমরা আমাদের ওয়েবসাইটে যাই, একবার একটু চেক করব রিফ্রেশ দিয়ে। যদি বুটস্ট্র্যাপ পাই তাহলে ফন্টের যে ফেস এটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। হ্যাঁ, এখন আমরা একটু রিফ্রেশ দিই, দেখেন আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের বুটস্ট্র্যাপও পেয়েছে, কাস্টম সিএসএসও পেয়েছে। তারপরেও আপনি যদি আরও ভালোভাবে দেখতে চান, আপনি ভিউ পেজ সোর্স করে আপনি এখান থেকে একটু দেখতে পারেন যে এই যে আমাদের style.css ফাইল পেয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের bootstrap.minified.css ফাইল পেয়েছে। যদি না পেতো তাহলে তো এরর আসতো, তাই না? custom.minified.css ফাইল পেয়েছে, তার মানে আমাদের এখানে এটা কাজ করছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এটার দরকার নেই, এটা কেটে দিই, লিভ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কিন্তু বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল পেয়েছে, জেএস ফাইল পাইনি। তো এটার জন্য আমরা জেএস ফাইলটাকে এবার ইনকিউ করে দিব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা এখানে একটু এন্টার করে নিচের দিকে আসি। আপনি চাইলে এটার জন্য আলাদা ফাংশন লিখতে পারেন, একই ফাংশনের মধ্যেও কাজ করাই দিলে হয়, কোনো সমস্যা নেই। যে কারণে আমি আর এটার জন্য আলাদা করে কোনো ফাইল লিখবো না। তো এটার জন্য যেহেতু সিএসএস এর জন্য wp-enqueue স্টাইল লিখবেন, আর জেএস এর জন্য লিখবেন wp-enqueue স্ক্রিপ্ট, wp-enqueue স্ক্রিপ্ট, তারপর প্যারেনথেসিস। তো এখানে আপনি আপনার যে ফাইলের নাম সেটা আপনি দিবেন। তো এখানেও আমাদের সেম ওটার মতো বুটস্ট্র্যাপ বলে দিব। তো আমরা এখানে প্রথমে ডবল কোটেশনের মধ্যে লিখে দিব বুটস্ট্র্যাপ। আপনি চাইলে এখানে বুটস্ট্র্যাপ -js বলে দিতে পারেন, এটার ক্ষেত্রে বুটস্ট্র্যাপ সিএসএস বলতে পারেন, আপ টু ইউ, ম্যাটার করে না, একই নাম হলেও কোনো সমস্যা নেই এখানে। এরপরে সেম আমরা হচ্ছে যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, একদম ঠিক এখানে আমরা যেভাবে করেছি সেভাবেই। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিই, বা দরকার নেই, আমরা এখানে লিখেই দিই, সমস্যা কি, অলস হয়ে গেছি ভাই। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ডবল কোটেশনের মধ্যে /js/bootstrap.minified.js। এবার এটার মধ্যেও আমরা সেম, এটার মধ্যে কোনো অ্যারে থাকবে না, মানে কোনো ডিপেন্ডেন্সি থাকবে না মূলত এখানে। এরপর আমরা এখানে ভার্সন বলে দিব, ভার্সনটা হচ্ছে 5.3.8 বুটস্ট্র্যাপের ভার্সন, তাই না? আমরা এটা জানি। তারপরে কমা দিয়ে আমরা বলে দিব এটা হচ্ছে, এটার কোনো এটা বুলিয়ান, এটা ফুটারে হবে কিনা আমরা বলবো ট্রু, মানে এটা ফুটারে লোড হবে। এবার আমরা এটাকে এখানে সেভ করে দিলাম, এবং ডেফিনেটলি আমরা এখানে একটা সেমিকোলন দিব, এখানে কমা দিই নেই। এবার এটা পেয়েছে, রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাব, এবং এখানে গেলে এখন আমরা bootstrap.minified.css ফাইল পেয়েছে, একটু চেক করে দেখি, bootstrap.minified.js পেয়েছে, ইভেন সেটা ফুটারেই পেয়েছে। আপনার যদি কোনো কিছু ফুটারে না চাই, আপনি যদি হেডারে অ্যাড করতে চান, ফুটারে পেয়েছে বলতে দেখেন এটা এখন কিন্তু আমার বডির স্ক্রিপ্ট একদম শেষ হওয়ার আগে এসছে। কিন্তু আপনি যদি চান যে এটা আমার ফুটারে না পাই, হেডারে পাক, তাহলে আপনি এখানে ফলস করে দিবেন। ওকে, এইটুকুই। তাহলে আমরা আমাদের যে প্রয়োজনীয় সিএসএস এবং জেএস ফাইল আমাদের ফাইলে নেওয়া দরকার ওয়েবসাইটে, সেটা আমরা নিয়ে আসছি। আমরা এবার স্টেপ বাই স্টেপ কাজ শুরু করব। তো হ্যালো ওয়ার্ল্ড এটা থাকুক, আমরা চাই আমাদের ওয়েবসাইটের মধ্যে একটু মানে এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা প্রথমে একটা টপ হেডার সেকশন দিব, এরপরে আমরা দিব। তো এখানে আমি একটা কাজ করি, আমি ফ্ল্যাট ইউআই কালার্সে যাই, এখানে কালারগুলো অনেক সুন্দরভাবে থাকে, অথবা আপনি colors.co-তেও যেতে পারেন। ওয়েবসাইট ডাউন নাকি, আল্লাহ জানে, সিও colors.co, এখানে আসলাম, এটা একটু ফাস্ট আছে। এখান থেকে আমরা এক্সপ্লোর প্যালেটে যাই, কোনটা নেওয়া যায়, সানি বিচ ডে। আচ্ছা, এখানে আমরা টপের জন্য আমরা এই কালারটা নিলাম, সমস্যা নেই। আচ্ছা, এবার এখানে আমরা আমাদের এখানে আসলাম, আসার পরে এটাকে আমরা সেভ করি। এখানে আমরা প্রথমে কাস্টম সিএসএস এ আসি, এবং এখানে আমরা প্রথমে ভ্যারিয়েবল নিয়ে নিই, :root, ওকে, কার্লি ব্রেসিস, বা হাইপেন, আমরা দিই যে প্রাইমারি কালার। তো এখানে আমরা একটা কালার দিলাম। আচ্ছা, এরপরে আমরা এখানে যাই, দেখি এটা কাজ করে নাকি, var প্রাইমারি কালার, আমরা সেভ করি। এবং এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের এটা রিফ্রেশ দেই, হ্যাঁ কাজ করছে। এটা কেন করবেন? কারণ হচ্ছে যে পরে আমরা জাস্ট হচ্ছে এই যে কালারগুলোকে আমরা কাস্টমাইজ করবো, এর ফলে আপনি ব্যাকএন্ড থেকে ইজিতে ওয়েবসাইটের পুরো কন্ট্রোলটা করতে পারবেন। তো এটা আমরা দিলাম প্রাইমারি কালার, এরপরে আমরা দিলাম হচ্ছে হাইপেন ACC সেকেন্ডারি কালার, এবং এখানে এসে আমরা সেকেন্ডারি কালার হিসেবে এই কালারটা নিই। তারপরে আমরা দিলাম হচ্ছে টেক্সট কালার হিসেবে আমরা এই কালারটা নিই। তারপর আরেকটা নেই হোয়াইট। এটা সবাই জানে, তাই না? 4 5 6 6টা এফ। সেভ করলাম।
ওকে, তাহলে আমাদের এখানে কালারগুলা সব চলে আসছে, ফাইন। এবার এই বডির এগুলো আমরা আপাতত রাখবো না, আমরা এখানে স্টার, তারপরে দিব হচ্ছে স্টার কোলন কোলন বিফোর, এটা আসলে না দিলেও হতো কারণ আমাদের অলরেডি সিএসএস ফরম্যাট হয়ে গেছে বুটস্ট্র্যাপের কারণে, তাই না? রিসেট তো অলরেডি আমরা করে নিয়েছি। আচ্ছা, তারপরও করি, সমস্যা নেই। স্টার কোলন কোলন আফটার। এবার আমরা এখানে বলবো যে মার্জিন, মানে আমি পুরো সিএসএসটাকে রিসেট করে ফেলছি। প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, তারপর বক্স সাইজিং বর্ডার বক্স, রিসেট করলাম। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ করি, কি অবস্থা দেখেন, হ্যাঁ এরকম ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে, ওটার কারণ হচ্ছে আমরা বাদ দিয়ে দিয়েছি, এই জন্য সমস্যা নেই। এবার এটা এরকম হলো, হ্যাঁ। তো এবার আমরা index.html এ আসলাম, আসার পর এখানে আমরা একটা হেডার নিই, হেডার ট্যাগ। এই হেডার ট্যাগের ভেতরে আমরা একটা হেডার ট্যাগকে আমরা একটা আইডি দেই, HEADER হেডার। তারপরে আমরা এটার ভিতরে একটা ক্লাস নিব, যেটার নাম দিব হচ্ছে আমরা টপ হেডার। টপ হেডারের ভিতরে আমরা একটা ক্লাস নেই কন্টেইনার, CONTAINER। কন্টেইনার হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, ক্লাস হচ্ছে রো ক্লাস colmd12, ট্যাব দিলে এটা চলে আসবে, এনে একটা স্কিপ বাদ গেছে। এবার এখানে পি এর মধ্যে আমরা বলতে পারি যে লার্নিং, LEARNING, লার্নিং ওয়ার্ডপ্রেস ইজ ফান, একটা ইমোজি দেই, হ্যাঁ ম্যাক থেকে এটাই সাজেস্ট করতেছে, দিলাম। হ্যাঁ, এবার আমরা ওয়েবসাইটে যাই, এটাকে রিফ্রেশ দেই, এই যে লার্নিং ওয়ার্ডপ্রেস ইজ ফান। এবার আমরা এটাকে স্টাইল করি, হ্যাঁ। তো স্টাইল করার জন্য আমরা কিভাবে এটাকে স্টাইল করব, আমরা আইডি হচ্ছে হেডার, তো আমরা কাস্টম সিএসএস এ আসলাম, আসার পরে এখানে আমরা দিলাম আইডি হেডার। এবার এটাকে আমরা দিলাম, এটাকে ডুপ্লিকেট করি, করার পরে আমাদের এটার ভিতরে হচ্ছে টপ হেডার ক্লাস, তাই না? টপ হেডার এটা একটা ক্লাস, এটার ভিতরে পি, তো ক্লাস হচ্ছে টপ হেডার আর এটার ভিতরে হচ্ছে পি। তো পি এর জন্য আমরা বলবো যে তোমার মার্জিন হচ্ছে 0, ওকে। আর টপ হেডারের জন্য আমরা বলবো যে টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার, এবং প্যাডিং আমরা দিতে পারি যে টপ এন্ড বটম 10 পিক্সেল আর লেফট অ্যান্ড রাইট 0। তারপর আমরা এটাকে সেভ করি, এবং এই যে টপ হেডার যেটা আছে এটার মার্জিন বটম আমরা ধরেন দিলাম 20 পিক্সেল। এটা আমি কেন করছি, যাতে করে আমি যে পরে মেনু দিব সেটার মাঝখানে গ্যাপটা আসে। তো এখানে দেখেন, এখন আমরা যখন এটাকে রিফ্রেশ করব আপনি দেখবেন যে একটুখানি স্পেসিং পাবো এবং এরকম পাবো। এবার আমরা এই এরিয়াটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, এই কারণে আমরা এখানে দিব ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা দিব ভ্যারিয়েবল, এবং আমরা এখানে সেকেন্ডারি কালার দিয়ে দিই। এবার আমরা রিফ্রেশ করি, দেখেন এটা পেয়েছে, এবং টেক্সটের এটার কালার, তাহলে পি এর জন্য আমরা টেক্সট কালার দিব কালার ভ্যারিয়েবল হোয়াইট কালার, ওকে। আচ্ছা, এবার আমরা এটাকে রিফ্রেশ দেই, দেখেন ভ্যারিয়েবল নিলে আপনার সুবিধা হচ্ছে, পরবর্তীতে মনে করেন আপনার সেকেন্ডারি কালার এই যে এটা হলো, তাহলে আমি এটাকে এখান থেকে কপি করলাম, আর এখানে যে সেকেন্ডারি কালারের মধ্যে এটাকে পেস্ট করে দিয়ে সেভ করব। এক জায়গায় আমি চেঞ্জ করব, আমার ওয়েবসাইটে যত জায়গায় ওই কালারটা থাকবে সব জায়গায় ওইটা চেঞ্জ হয়ে যাবে, এত ইজি আর কি। এই কারণে আমি আপনাকে সবসময় বলবো যে ভ্যারিয়েবল আকারে নিতে। তো আমি এটাকে Ctrl Z দিলাম, এবং বা আমার মনে হয় যেটা কথা বলতে বলতে করছি ওইটাই ভালো হয়েছে আর কি, তাহলে একটু টেক্সট কালার আর এটার মধ্যে একটা সেপারেশন থাকবে আর কি, ওকে ফাইন। তো এবার এটা এরকম হলো, হ্যাঁ। তো আমাদের এখানে কিন্তু একটা টেক্সট আসছে। এবার আমরা চাই যে এখানে একটা লোগো থাকবে আর এই পাশে নেভিগেশন মেনু থাকবে। তো এটা করার জন্য আমরা কি করব, আমরা আবার index.html এ যাব, এবং এই যে টপ হেডার এটা শেষ হয়েছে কোথায়, এখানে না, বা আপনি এখানেও ক্লিক করতে পারেন, টপ হেডার। এটার পরে আমরা দিলাম আরেকটা ক্লাস যে হেডার, HEADER হেডার এরিয়া, এটার ভিতরে ক্লাস কন্টেইনার, তারপরে ক্লাস হচ্ছে রো, ক্লাস হচ্ছে কল md3, কারণ আমার এখানে লোগো হবে আর পরেরটার মধ্যে মেনু হবে, ওকে। তো আমরা এরকম করলাম।
এবার লোগোর জন্য আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের H1 নেই, এটাকে আমরা বলি এটা হচ্ছে লোগো। আর নেভিগেশন মেনুর এখানে আমরা নিতে পারি UL LI A, এখানে আমরা দেই হোম, এবং আমরা এটাকে এখন ডুপ্লিকেট করি কয়েকবার, 5 বার করি ধরেন। এরপর এটার এখানে দিলাম আমরা কন্ট্যাক্ট, এখানে দিলাম সার্ভিস, প্রাইস, অ্যাবাউট। ওকে, এবার আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটে যাই, এটা রিফ্রেশ দিই, আপনি দেখেন আমাদের এই যে লোগো এবং টেক্সট চলে আসছে। ফাইন। এবার আপনি যদি এটাকে একটু স্টাইল করতে চান সেটাও আপনি করতে পারবেন। কিভাবে করবেন? আপনি এই যে আমাদের হেডার এরিয়া নিলাম, এটাকে আমরা কপি করব, custom.css এ আসলাম, আসার পরে এখানে আমাদের আইডি হচ্ছে হেডার, এটার ভিতরে ক্লাস হচ্ছে এটা হেডার এরিয়া, এর ভিতরে আমাদের একটা ক্লাস হচ্ছে ইউএল, আপনি চাইলে এটার একটা আইডিও দিতে পারেন nav। ওকে, এবং এটার জন্য আমরা বলবো যে টেক্সট অ্যালাইন হচ্ছে রাইট। সেভ করি এবং আমরা আমাদের এটাতে আইডি দিয়ে দেই nav। এবার আমরা এই যে এটাকে ডুপ্লিকেট করব 3 বার। এরপর এটা হচ্ছে li এর জন্য আমরা বলবো যে ডিসপ্লে ইনলাইন ব্লক এবং মার্জিন লেফট 10 পিক্সেল। এটা করলে কি হবে? এগুলা সব রাইট অ্যালাইন হবে এবং প্রত্যেকের মাঝখানে গ্যাপ হবে, দেখেন এই যে। ওকে, 10 পিক্সেল করে আমি একটা গ্যাপ পাচ্ছি এখানে। তারপর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যে UL LI A, এটার মধ্যে আমরা বলবো যে কালার ভেরিয়েবল টেক্সট কালার, ফন্ট সাইজ, আপনি এখানে ফন্ট সাইজের জন্য একটা ভেরিয়েবল নিতে পারেন, ফন্ট টেক্সট হচ্ছে কত 16 পিক্সেল। তারপর আপনি দিতে পারেন হাইপেন ফন্ট টাইটেল হবে ধরেন 45 পিক্সেল। এরপর আপনি বলতে পারেন হাইপেন ফন্ট সাবটাইটেল 25 পিক্সেল। আচ্ছা, তো এখন আমাদের এটা হচ্ছে ফন্ট টেক্সট, তাই তো? তো আমরা এখানে এবার একটা ভেরিয়েবল নিব ফন্ট টেক্সট, তারপর আমরা এখানে কালার দিলাম, ফন্ট সাইজ দিলাম, টেক্সট ডেকোরেশন হবে হচ্ছে নান, আর কি কিছু লাগবে একটু দেখি, উইন্ডোজ আর, হ্যাঁ এরকম হলো। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফন্ট ওয়েট দিতে পারি, ফন্ট ওয়েট বোল্ড। এবার আমরা এটাকে ডুপ্লিকেট করি এবং ডুপ্লিকেট করার পরে বলি যদি আমরা এটাকে হোভার করি তাহলে কি হবে, কোলন দিয়ে হোভারের ক্ষেত্রে আমাদের এটার কালার হবে হচ্ছে প্রাইমারি কালার। আচ্ছা, এবার আমরা ব্যাক যাই, রিফ্রেশ দেই, এবার দেখেন আমরা যখন হোভার করছি তখন এরকম হচ্ছে। এখন আপনার মাথায় প্রশ্ন আসবে যে ভাই আপনি এখানে যা কিছু করেছেন সবই তো মানে কাস্টম, কোনো কিছুই তো আমাদের স্ট্যাটিক কোড, কোনো কিছু আমাদের ডাইনামিক কোড না, আমরা ব্যাকএন্ড থেকে এখানকার কোনো কিছু আপডেট করতে পারবো না। এই টেক্সট বলেন, ব্যাকগ্রাউন্ড কালার বলেন বা এই লোগো বলেন, আমরা কোনো কিছু ব্যাকএন্ড থেকে কন্ট্রোল করতে পারবো না। তাহলে কিভাবে হলো? এটাই ব্যাপার, আমাদেরকে এটা এখন একটা একটা করে কাজ করতে হবে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন আমরা আমাদের ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ড থেকে আমরা এখানে যাই, এখানে যাবার পরে আপনি দেখেন এই যে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমরা যখন থিমে যাব, থিমে গেলে আপনি যখন আপনার থিমটা ইনস্টল করবেন তখন থিমের জন্য রিকোয়ার্ড যে সেটিং সেটা এখানে থাকবে। আমরা যদি কাস্টমাইজে যাই আমাদের এখানে নাই, তো আমরা প্রথমে যেটা করবো এই কাস্টমাইজের মধ্যে এখানে একটা মেনু বানাবো, যে মেনুটার নাম হবে হেডার এরিয়া। ওই মেনুতে ক্লিক করে আমরা ওখান থেকে এগুলা কাস্টমাইজ করবো। তো আমরা আগে এখানে একটা মেনু তৈরি করে নিই। তো মেনু আমরা কিভাবে তৈরি করবো, আমরা ফাংশন মানে কোডে আসবো এবং functions.php ফাইলে আসবো। এখানে এসে আমরা এখন নতুন একটা ফাংশন নিব। এই ফাংশনে আমাদের 3টা স্টেপে কাজ করব। আমরা প্রথমে আমাদের যে মেনুটা থাকবে সেটাকে আমরা ডিক্লেয়ার করব, এর পরবর্তীতে আমাদের যে ডিফল্ট ভ্যালু সেটা আমরা বলবো, তার পরবর্তীতে ওই ডিফল্ট ভ্যালুর সাথে আমাদের
কাস্টমাইজেশনের জন্য কি সেটিং থাকবে সেটা দিব। তো 3টা ধাপে আমরা এই পুরো কাজটা করব, কিন্তু প্রত্যেকটা জিনিস এই ফাংশনের ভেতরেই থাকবে। তো এখানে এসে এবার আপনি ফাংশনের একটা নাম দেন, আলী, তারপরে কাস্টমাইজ, যে কোনো নাম দিতে পারেন, এখানে নাম নিয়ে কোনো প্যারা নাই, কিন্তু চেষ্টা করবেন নামগুলো দিয়ে আপনি যাতে বুঝতে পারেন। এমন একটা নাম দিলেন যেটার পরে কি হবে সেটা আপনি নিজে বুঝলেন না, তাহলে তো হলো না, তাই না? তো আলী কাস্টমাইজ, এখানে আমি দিলাম রেজিস্টার, REGISTER, রেজিস্টার। ওকে, প্যারেনথেসিস, কার্লি ব্রেসিস। এবার এখানে আমরা দিব $, WP কাস্টমাইজ। এবার এখানে আমরা বলি যে হেডার এরিয়া কাস্টমাইজ। এবার আমরা এখানে প্রথমে কি করব, $, WP কাস্টমাইজ। এবার এখানে আমরা দিব সিঙ্গেল অ্যারো দিয়ে এবার আমরা এখানে প্যারেনথেসিসের ভিতরে ডবল কোটেশন। আমি বললাম এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আলী হেডার এরিয়া, আমরা এখানে একটা নাম দিলাম। এরপরে কমার পরে অ্যারের পরে এখানে আমরা এখন তার একটা টাইটেল দিব। টাইটেল আপনি যে কোনো নাম দিতে পারেন, আমরা দিলাম টাইটেল, TITLE টাইটেল। এবং এখানে আমরা দিব হচ্ছে ডবল অ্যারো, এবং এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। আমরা এখানে আন্ডারস্কোর প্যারেনথেসিস, এখানে আমরা দিলাম হেডার এরিয়া, কমা দিয়ে আপনার যে টেক্সট ডোমেইন আছে সেটা তো আমরা টেক্সট ডোমেইন সেট আপ করেছিলাম লার্নিং WP, আমরা ওইটাকে এখান থেকে কপি করে নিব এবং এখানে যাই ওইটাকে আমরা পেস্ট করে দিব। তো সবসময় ফাংশন শেষ করার পরে, ফাংশন যখন আপনি নেবেন এটার পরে আপনি এখানে এটাকে অবশ্যই অ্যাড করে নেবেন। আমার নর্মালি এই জিনিসটা আমি প্রচুর ভুলে যাই, তো এখানে আমরা সবার আগে এখন এখানে অ্যাড লিখে দিব, _action প্যারেনথেসিস, এবং এখানে আমরা প্রথমে ডবল কোটেশন, কমা, আবার ডবল কোটেশন। তো ফার্স্ট ডবল কোটেশনের মধ্যে আমরা লিখব CUSTOMIZE রেজিস্টার, আর পরেরটার মধ্যে আপনার যে ফাংশনের নাম আছে সেটা কপি করে এখানে বসাই দিবেন। তাহলে আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ। আমরা এটাকে একটা কমা দিলাম এবং এখানে আমরা সেমিকোলন দিয়ে দিই। এখানে একটা এরর আসছে, তো এররটা আসার একটা বড় রিজন হচ্ছে আমরা এখানে এটা কি, এটা একটা সেকশন, তাই না? আমরা এটা যে একটা সেকশন এটা বলতে ভুলে গেছি। তো এটা একটা সেকশন, SECTION সেকশন, মানে আমরা প্রথমে একটা সেকশন তৈরি করব না নেভিগেশন মেনুর জন্য, তো সেটা আমরা এখানে এটাকে বলে দিলাম। এবং দেখেন এখন কিন্তু আমার এখানে একটা হেডার সেকশন চলে আসবে। আমরা এখনো যেহেতু সেকশনটা রেজিস্টার করেছি কিন্তু এটাকে কানেক্ট করি নাই, যে কারণে আসে না, কিন্তু আমাকে অবশ্যই এটা বলে দিতে হবে যে তুমি একটা সেকশন। আচ্ছা, এরপরে আমরা আবার এন্টার দিয়ে একটু নিচে আসবো। নিচে আসার পরে আমাদের যে ডিফল্ট ভ্যালু সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এবার লিখবো $, WP কাস্টমাইজ, সিঙ্গেল অ্যারো, অ্যাড সেটিং। এবার আমরা এখানে প্যারেনথেসিস দিব, ডবল কোটেশন, এখানে আমরা যে কোনো একটা নাম দিই, আমি দিলাম আলী লোগো, কারণ আমরা এখানে আগে লোগোটাকে আপডেট করব। তারপরে আমরা এখানে কমা দিয়ে অ্যারে, মানে স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে আমরা দিব হচ্ছে ডিফল্ট। ওকে, ডিফল্ট। এরপর এখানে আমরা সেম ডবল অ্যারো, এবং এখানে আমাদের ডিফল্ট অ্যারোর যেটা লোকেশন সেটা। তো এখানে আমরা বলবো যে গেট ব্লগ ইনফো, এখানে আমরা লিখবো টেমপ্লেট, TEMPLATEDIRECTORY ডিরেক্টরি, তারপরে ডট দিয়ে ডবল কোটেশন স্ল্যাশ ইমেজেস, তারপরে স্ল্যাশ logo.png। আপনি দেখেন টেমপ্লেট ডিরেক্টরিতে যাবে, তারপরে সেই ইমেজেস ফোল্ডারে যাবে, সেখান থেকে logo.png, এটা হচ্ছে আমাদের কি ইমেজ, ডিফল্ট ইমেজ। এটাকে আমরা এখানে বলে দিলাম এটা হচ্ছে আমাদের ডিফল্ট। এবার আমরা এখানে সেমিকোলন দিয়ে এবার আমরা হচ্ছে কি করব, কানেক্ট করে দিব আমাদের এই যে লোগোটার সাথে এই কাস্টমাইজ সেকশনে, দুইটাকে আমরা কানেক্ট করে দিব। এর জন্য আমরা আবার লিখব WP কাস্টমাইজ সিঙ্গেল কন্ট্রোল, এখানে আমরা লিখে দিব হচ্ছে add _control add control প্যারেনথেসিস, এবং এখানে এটা যেহেতু একটা ইমেজ এই কারণে আমাদের এখানে নিউ, তারপরে দিয়ে দিতে হবে WP কাস্টমাইজ ইমেজ CUSTOMIZE ইমেজ কন্ট্রোল প্যারেনথেসিস দিব, এবং এখানে আমরা দিব হচ্ছে $, WP কাস্টমাইজ, কমা, এরপরে কোটেশনের মধ্যে আমাকে এখানে নামটা বলে দিতে হবে। তো আমাদের এই নামটা হচ্ছে আলী লোগো আমরা দিয়েছি, তো এখানে আমরা ওই নামটাই দিয়ে দেব। তারপর কমা দিয়ে স্কোয়ার ব্র্যাকেট। এবার এখানে আমরা বলে দিব যে ধরেন লেবেল কোটেশন, ডবল কোটেশন, এখানে আপনি বলতে পারেন যে আপলোড লোগো। এখানে আপনি ডেসক্রিপশন দিতে পারেন,
যাতে করে আপনি যে ফাংশনটা লিখেছেন ওটা কনফিউজিং না হয়, এটার জন্য আপনি চাইলে এখানে ডেসক্রিপশন লিখতে পারেন। আপনি লিখতে পারেন ইফ ইউ ওয়ান্ট, এই দুইটা কাজ আপনি করলেন। এই দুইটা কাজের মধ্যে ডেসক্রিপশন আপনি স্কিপ করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি চাইলে এরকম আন্ডারস্কোর দিয়ে টেক্সট ডোমেইনও সেট আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে দুইটা জিনিস আপনার অনেক ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সেটিং, SETTING সেটিং, এবং এটা হবে কি, এটা হবে হচ্ছে আলি লোগো, যেটা কমা দিতে ভুলে গেলে কাজ করবে না, মনে রাখবেন। আরেকটা হচ্ছে আমাদের সেকশন। এটা কোন সেকশনে হবে? এটা হবে আমাদের এই যে সেকশনের মধ্যে। আমাদের সেকশনের নাম কি? অল হেডার এরিয়া না, আলি হেডার এরিয়া। ওকে, তো আমরা আমাদের সবকিছু মোটামুটি রেখে ফেলেছি। আমরা তিনটা কাজ করেছি। প্রথমে আমরা একটা সেকশন নিয়েছি, যে সেকশনের নাম হচ্ছে হেডার এরিয়া। ওই সেকশনের আন্ডারে আমাদের একটা সেটিং, যেটা হচ্ছে যে আমাদের ইমেজটা, এবং এই কন্ট্রোলটা, ইমেজ আপলোডের যে কন্ট্রোলটা, সেটা কোথায় কার সাথে কানেক্ট হবে? আমাদের এই সেকশনের সাথে। আচ্ছা, আমি এখানে যেটা ভুল করেছি সেটা হচ্ছে যে প্যারেনথেসিসটা হবে হচ্ছে এখানে, এখানে না, এবং সেমিকোলন না হয় এটা হবে হচ্ছে কমা। এবার আমরা এটাকে সেভ করি এবং পেজটাকে একবার রিফ্রেশ করি। দেখেন এটা এখানে চলে আসছে। এবার আমরা যদি হেডার এরিয়াতে যাই, আমাদের এখানে যে ডিফল্ট যে লোগোটা সেটাও কিন্তু এখানে চলে আসছে, কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে তো এই যে লোগোটা কিন্তু আসেনি। দেখেন কেন বলেন তো? কারণ হচ্ছে আমরা এখানে মেনু তৈরি করেছি, মেনুর মধ্যে ফিচার অ্যাড করেছি। আমরা এখন এখান থেকে এটা রিমুভ করতে পারি, আমরা এখানে আপলোডও করতে পারি চাইলে, এটাকে এখন আমরা আপলোডও করতে পারবো চাইলে, এবং ক্রপ ইমেজ করে আমরা এটাকে এখানে সেট আপও করতে পারি। মানে আমরা কিন্তু এখন ইমেজ এখানে ডিলিট করা বা আপলোড করা এই কাজগুলো আমরা এখানে করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখানে করলে তো হবে না, আমাদের ফ্রন্ট এন্ডে এটাকে দেখাতে হবে, তাই না? তো ফ্রন্ট এন্ডে আমরা এখন এটাকে কিভাবে দেখাবো? একদম সিম্পল, আমরা আবার index.php ফাইলে চলে যাব। গেট ব্লগ ইনফো দিলেও আপনার এটা কাজ করবে, কিন্তু লেটেস্ট ট্রেন্ড হচ্ছে আসলে ব্লগ ইনফো না দেওয়া। এখানে আপনি দিবেন হচ্ছে টেমপ্লেট ডিরেক্টরি URI। তো আমরা এটাকেই এখানে দিয়ে দিলাম এবং এটাকে সেভ করে দিলাম। ওকে, এবার আমাদের হচ্ছে যে index.html, এখানে আসলাম, PHP এখানে আসলাম, আসার পর এখানে যে H1 এর মধ্যে আমরা একটা লিঙ্ক করব। সো নর্মালি কি হয়, আমরা যখন ওই লিঙ্কে ক্লিক করি তখন আমাদেরকে হোম পেজে নিয়ে যায়। তো এই জন্য আমরা এখানে একটা লিঙ্ক করব এবং এর ভিতরে আমরা একটা ইমেজ দেব। আচ্ছা, তো ইমেজের এখানে ALT-র মধ্যে আমরা লিখে দেই যেটা হচ্ছে আমাদের লোগো। এবার এখানে আমরা PHP শুরু শেষ, তারপরে আমরা এখানে বলবো ইকো হোম URL সেমিকোলন। আর ইমেজের জন্য আমরা এখানে আবার সেম PHP শুরু, PHP শেষ, এবং এখানে আমরা বলবো ইকো, এরপরে আমরা বলবো গেট থিম মড, এবং এখানে আমাদের সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের ফাংশনের মধ্যে যে নামটা আছে এই যে আলি লোগো, এটা কপি করব। এটা সেটিংস অথবা সেটিং যেটাই হয় সমস্যা নেই। তারপর আপনি এখানে এসে ওটাকে পেস্ট করে দিবেন এবং সেভ। এবার আমরা যদি আমাদের ফ্রন্ট এন্ডে যাই, এখানে একটা এরর দেখাচ্ছে, একটু আগে যে এররটা দেখছিলাম আমরা, তো এটাকে আমরা রিফ্রেশ করলাম। এখানে এই যে দেখেন আমাদের লোগোটা এখানে এখন পাচ্ছে, এবং আমরা যদি এখন রিফ্রেশ দেই আমাদের ফ্রন্ট এন্ডে, এখানেও আমাদের এই লোগোটা পাচ্ছে। এবার আপনি চাইলে লোগোটাকেও আপনার CSS দিয়ে কাস্টমাইজ করাতে পারেন। যেমন ধরেন আমরা যদি এখানে হেডার এরিয়ার মধ্যে চাই, এটাকে ডুপ্লিকেট করি এবং এখানে আমরা যদি বলি যে ইমেজ, এবং আমরা বলে দিই যে ম্যাক্স উইড 180 পিক্সেল, হাইট অটো, রিফ্রেশ, ফাইন। আচ্ছা, এবার এই যে এখানে আমাদের নেভিগেশন মেনু আছে, এই নেভিগেশন মেনুটাকেও কিন্তু আমাদের কাস্টমাইজ করতে হবে। আপনি দেখেন আমাদের থিমের মধ্যে কোনো কন্ট্রোল নাই নেভিগেশন মেনুটাকে ম্যানেজ করার জন্য। তো নেভিগেশন মেনু, যদিও আপনি এখানে মেনুজে গিয়ে এখানে একটা মেনু তৈরি করতে পারেন, কিন্তু ওই মেনুটা আপনি দেখেন আমাদের থিম থেকে আমরা যদি বের হয়ে যাই, আমাদের মেনু রেজিস্টার করার কোনো অপশন এখানে নাই। তাহলে আমরা কি করব? আমাদের থিমে আগে একটা মেনু রেজিস্টার করব। এটা করার জন্য আমরা আবার চলে যাব ফাংশনে। ফাংশনে যাবার পরে আমরা এখানে একটু নিচে আসব, এসে এখানে আমরা মেনু রেজিস্টার করব। তো আমরা এখানে একটা নেভিগেশন মেনু রেজিস্টার করব, জন্য আমরা এখানে লিখব রেজিস্টার ন্যাভ মেনু, প্যারেনথেসিস। এবার এটার ভিতরে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আমরা নাম দিলাম মেইন মেনু, কমা, কমা দিয়ে আপনি যদি টেক্সট ডোমেইন অ্যাড করতে চান, প্যারেনথেসিস দিয়ে এখানে ডাবল কোটেশন দিয়ে বলে দিলেন মেইন মেনু, এবং এখানে আমরা যে টেক্সট ডোমেইনটা আছে সেটা দিয়ে দেবো। তো আমাদের টেক্সট ডোমেইন হচ্ছে লার্নিং WP
এটাকে আমরা এখানে দিয়ে দিই। এই যে দেখেন আমাদের মেনুটা এখানে চলে আসছে। এবার আমরা যদি মেনুতে যাই আমরা কিন্তু এখানে এখন মেনু তৈরি করতে পারবো। তো আমরা এটার একটা নাম দিই যে মেইন মেনু। এরপরে আমরা এখানে চাইলে আরও তৈরি করতে পারি। কাস্টম মেনু থেকে যাই আমরা ধরেন দিলাম অ্যাবাউট হ্যাশ, আরও দিতে পারেন। আমরা আপাতত এটাকে একটা নতুন মেনু তৈরি করি এবং এই যে ডিসপ্লে লোকেশন, কোথায় লোকেশন হবে, মেইন মেনুতে লোকেশন হবে, আমরা এটাকে এখানে সেভ করে দিলাম। তাহলে আমাদের নেভিগেশন মেনুটা তৈরি হয়ে গেল। কিন্তু এখানে দেখেন হোম, সিম্পল পেজ, অ্যাবাউট, ব্লগ, আর আমাদের সাইটে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে কাস্টম মেনু আছে সেটা। তো এখন আমরা আমাদের যে ডিফল্ট মেনু আছে সেটাকে আমরা পরিবর্তন করে ফেলবো। এই যে এখানে এই ইউএল থেকে শুরু করে পুরোটাকে আমরা এখান থেকে ফেলে দিব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা আইডি দিয়েছিলাম ন্যাভ। এটা যদি আপনি খেয়াল না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না। তো এটা মানে মনে রাখতে হবে আর কি। তো এই জন্য আমরা এখানে যাই, আবার লিখবো পিএইচপি শুরু, পিএইচপি শেষ, ডাব্লিউপি ন্যাভ মেনু প্যারেনথেসিস এর ভিতরে অ্যারে প্যারেনথেসিস থিম লোকেশন। কোথায় হবে বলেন তো? মেইন মেনুতে না? যেভাবে লিখেছেন সেভাবে, আমাদের মেইন মেনু এভাবে লিখেছিলাম আমরা, বা আরও সহজ করার জন্য আপনি এখান থেকে এটাকে কপি করতে পারেন, এখানে যাই ওইটাকে পেস্ট করে দিতে পারেন মেইন মেনু, তারপরে কমা দিয়ে আমাদের হচ্ছে মেনুর যে আইডিটা সেটা আমরা এখানে দিয়ে দিব। তো এই জন্য আমরা বলে দিব মেনু আইডি ন্যাভ। সেভ করি। এবার আমরা যদি আমাদের পেজটাকে রিফ্রেশ দিই, দেখেন এখন কিন্তু আমাদের যে মেনুটা হোম, সিম্পল পেজ, অ্যাবাউট, ব্লগ এটাই পেয়েছে। এতক্ষণ যেটা ছিল এখন সেটা নাই। আচ্ছা, এবার এটার মাঝখানে যদি আমরা একটু প্যাডিং দিতে চাই, এটা কিন্তু খুবই সিম্পলি আমরা দিয়ে দিতে পারি, তাই না? আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে এটার হচ্ছে এই যে দেখেন এটার মার্জিন বটম পাচ্ছে কোত্থেকে? মার্জিন বটম পাচ্ছে বুটস্ট্র্যাপ থেকে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বলে দিই যে মার্জিন 0। ওকে, তাহলে দেখেন এখন আর কোনো মার্জিন নেই। এবার আমরা এটার উপরে দিয়ে দিই প্যাডিং টপ 10 পিক্সেল ফর নাও। এরপরে আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে এই পুরো লেয়ারটাকে ধরে আমরা এটাকে এবার বাড়ায় দেখতে পারি যে কতটুকু দিলে এটা পুরোপুরি সেন্টারে আসে। ধরেন 18 পিক্সেল। এবার আমরা এটাকে এখান থেকে ক্লাস, এরপর এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি। এবং এখন যদি আমরা এটাকে একবার রিফ্রেশ দেই, ফাইন। তাহলে আমাদের ওয়েবসাইটের এই অংশটুকু, আচ্ছা এই যে এই অংশটুকুকে আমাদের এখন ডাইনামিক করতে হবে। তো এটা তো ডাইনামিক করা এখন আমাদের জন্য একদম ইজি। আমরা জাস্ট ফাংশনস এ আসবো, আসার পরে আমরা এখন এখানে নতুন একটা কন্ট্রোল অ্যাড করে জাস্ট এই অ্যাকশনের সাথে এটার সাথে এটাকে আমরা কানেক্ট করে দেবো এটুকু। তো আমরা এই যে অংশটুকু আছে এটাকে কপি করে নেই, এটার পরে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম, এভাবে দেবো, আমরা একটু অর্গানাইজ করে দিলাম। এবার এখানে আমরা দিতে পারি আলি টপ হেডার। এবার ডিফল্টের এখানে আমাদের এটা যেহেতু মানে এটা নিয়ে অত প্যারা নাই, এ কারণে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এটা পুরোটাকে কেটে দিয়ে এখানে জাস্ট যেহেতু টেক্সট, ওকে, তো আমাদের এখানে টেক্সট কি ছিল বলেন তো? এখানে আমাদের টেক্সট ছিল লার্নিং ওয়ার্ডপ্রেস ইজ ফান। তো আমরা এই টেক্সটটাকে এখান থেকে কপি করে নিই এবং এখানে আমরা ওই টেক্সটটাকে দিয়ে দিই। তাহলে আমাদের এটা হলো। এবার হচ্ছে আমাদের এই যে অ্যাড কন্ট্রোলটাকে আমরা কপি করব এবং সেটাকেও আমরা সেমভাবে এখানে আমরা দিয়ে দিব। এখানে আমাদের এই যে নিউ ডব্লিউপির যে ব্যাপারটা এটা আমাদের লাগবে না, তো আমরা এতটুকু অংশ এখান থেকে ফেলে দিব এবং এখানে আমরা সেম আলি টপ হেডার এই টেক্সটটাকে রাখবো এবং এটাকে আমরা এখানে বসাই দিব। এবং এই যে সেটিংসের মধ্যেও আলি টেক্সট হেডার এটাই হবে। এবার এখানে আমরা বলবো আপডেট টপ হেডার টেক্সট, বা সিম্পলি আমরা এখানে লিখে দেই যে টপ হেডার টেক্সট। এখানে আমরা বলি ইফ ইউ ওয়ান্ট টু আপডেট, if you want you can update your top header text। এবার আমরা যদি আমাদের এই যে এখান থেকে কাস্টমাইজে যাই, সেখান থেকে হেডার সেটিং এ যাই, আপনি দেখেন নতুন একটা অপশন আসছে যে টপ হেডার টেক্সট এবং ইফ ইউ ওয়ান্ট টু এডিট অর আপডেট। এবং আপনি যদি বলেন যে এখানে লার্নিং ওয়ার্ডপ্রেস ইজ ফান এবং আপনি এখন এই ইমোজিটাকে এখান থেকে বাদ দেন, এখানে ইমোজি চলে যাবে। আমরা এটাকে এখানে সেভ করব এবং এখান থেকে এখন যদি আমরা রিফ্রেশ করি আমাদের এটা আপডেট হবে না, কারণ হচ্ছে আমরা এখনো মানে ব্যাকএন্ডটা ঠিক করেছি, ফ্রন্ট এন্ড ঠিক করি না। তো ফ্রন্ট এন্ড ঠিক করা তো খুবই সিম্পল, তাই না? আপনি অলরেডি দেখেছেন যে গেট থিম মোড করে আমরা এটা করতে পারি। তো আমরা এখানে আসলাম এবং এখানে এই যে লার্নিং ওয়ার্ডপ্রেস ইজ ফান এই টেক্সটটাকে এখানে কেটে দিব এবং এখানে আমরা এখন লিখব পিএইচপি শুরু, পিএইচপি শেষ এবং এখানে আমরা বলে দিব হচ্ছে ইকো গেট থিম
মড এবং এরপরে আমরা এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের এটার নাম ছিল আলি টপ হেডার, কপি করি, সরি এখানে থেকে আমরা এখানে যাই, ওটাকে এখানে আমরা পেস্ট করে দিয়ে সেভ করব। এবার আমরা যদি রিলোড দেই আমাদের এটা আপডেট হবে এবং এখন কিন্তু আমাদের এটা রিয়েল টাইমই আপডেট হবে। দেখেন এবার হেডার এরিয়া লার্নিং ওয়ার্ডপ্রেস ইজ ফান অ্যান্ড একটা ইমোজি দেই, দেখেন রিয়েল টাইম এখানে চলে আসছে এবং আমরা এখন এটাকে এখানে চেঞ্জ করতে পারছি। ওকে, আপনি চাইলে এখানে একটা কালার পিকার অ্যাড করে দিতে পারেন, যে কালার পিকার দিলে আমাদের এই কালার চেঞ্জ হবে, অথবা আপনি এখানে ডিফল্ট কালার নামে একটা মেনু করতে পারেন, যে মেনু থেকে আমরা এটার কাস্টমাইজেশনটা করতে পারবো। ওকে, এটা ইন্টারেস্টিং। এবার আমাদের এই যে হেডার অংশটা শেষ, এবার আমরা একটা ফুটার এরিয়া তৈরি করি। তো ফুটার এরিয়া তৈরি করার জন্য আমরা আবার ভিজুয়াল স্টুডিও কোডে আসবো এবং index.html ফাইলে এসে একদম ফুটারের শেষে এখানে এসে আমরা নেই ফুটার, তারপরে এটার আইডি দেই ফুটার, এরপরে এটার ভিতরে আমরা একটা ক্লাস নিব কন্টেইনার CONTAINER ক্লাস রো ক্লাস কল MD12, এর ভিতরে একটা পি নেই এবং সেখানে আমরা লিখে দিব হচ্ছে অল রাইট রিজার্ভড বাই। এবার আমরা যদি আমাদের কোড এডিটরে যাই, এটার একটা রিফ্রেশ দেই, এই যে অল রাইট রিজার্ভড বাই, রিজার্ভ বানানো হয়নি আরে, আচ্ছা এবার এটাকে আমরা ডাইনামিক করব। তো এটার ক্ষেত্রেও আমরা সেম স্টাইল করব, আমরা এখানে হেডার এরিয়ার মতো একটা ফুটার এরিয়া মেনু করব এবং সেখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করব। তো এটা করার জন্য আমরা আবার functions.php ফাইলে চলে আসব, আসার পরে এখানে দেখেন আমরা এই যে একটা সেকশন তৈরি করেছি না, এই সেম একটা সেকশন তৈরি করব। তো এটাকে কপি করে নিই, আমরা কপি করে আমরা এখানে এটা পেস্ট করে দেই, এটার নাম দেই আমরা ফুটার। ওকে, তারপরে এটার আমরা নাম দিই ফুটার, এটার নাম দিই ফুটার। আচ্ছা, তারপরে আমাদের লাগবে হচ্ছে এই দুইটা সেকশন, তো আমরা এই দুইটারও ওখান থেকে কপি করে নিই এবং এখানে পেস্ট করে দিই। তারপর এই যে আলি ফুটার এরিয়া, এটার আমরা কপি করব, এটা হচ্ছে আমাদের সেকশনের নাম, এই যে হেডার এরিয়ার পরিবর্তে ফুটার এরিয়া হবে এবং এখানে আমরা সেকশনের মধ্যে বলে দিব যে আলি কপিরাইট টেক্সট। তারপর আমাদের এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটা এভাবেই কপি করে নিই এবং এখানে এটাকে আপডেট করে দিই। তারপরে যে আলি কপিরাইট টেক্সট, এটাকে এখান থেকে কপি করব এবং এখানে পেস্ট করে দিব এবং এখানে পেস্ট করে দিব। তারপর আমরা এখানে বলবো copyright text, if you want to update your copyright text you can do it, you can do it। আচ্ছা, তো আমরা এটা আপডেট করে দিলাম এখানে। এবার আমরা আমাদের এখান থেকে এটাকে একবার রিফ্রেশ দেই, ফুটার এরিয়া আসছে এবং অল রাইট রিজার্ভড বাই আলী হোসেন টেক্সট আসছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই টেক্সটটাকে এখান থেকে ফেলে দিয়ে পিএইচপি শুরু পিএইচপি শেষ ইকো গেট থিম মড, এটার ভিতরে আলি কপিরাইট টেক্সট সেভ করে দিলাম। ফ্যাট না, এটা হবে গেট থিম মড। এবার ফুটার এরিয়ার মধ্যে এটারে আমরা যদি এখন শুধু আলি রাখি, দেখেন এটা এখানে আপডেট হচ্ছে, তার মানে আমাদের এই যে কপিরাইট সেকশনের টেক্সটটাও আপডেট হয়েছে। এবার আমরা এই যে ফুটার আইডি আছে এই আইডিটাকে আমরা কপি করব এবং ফাংশনস custom.css এ এসে এখানে আমরা একটা আইডি নিই ফুটার, এরপরে আমরা এখানে দিব ব্যাকগ্রাউন্ড ভেরিয়েবল টেক্সট কালার সেকেন্ডারি কালার দিই, তারপরে প্যাডিং দেই হচ্ছে 30 পিক্সেল 0, কালার দেব হচ্ছে ভ্যারিয়েবল হোয়াইট কালার,
ওকে, তারপরে আরেকটা কাজ করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, সেভ, রিফ্রেশ। হ্যাঁ, এবার আমাদের এখানে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা কপি এবং পি এর জন্য আমরা বলে দিব মার্জিনটা হবে হচ্ছে 0। তাহলে আমরা এবার রিফ্রেশ দেই, তাহলে দেখেন আমাদের হেডার এবং ফুটার এরিয়া দুইটা এরিয়াই আমাদের ওয়েবসাইটের রেডি। আচ্ছা, এবার আমাদের ওয়েবসাইটে আমাদের কিন্তু কন্টেন্ট আপডেট হচ্ছে না। আমাদের যে হ্যালো ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু স্ট্যাটিক কন্টেন্ট। আপনি দেখেন এই যে হ্যালো ওয়ার্ডপ্রেস স্ট্যাটিক কন্টেন্ট। তাহলে আমাদের হেডার রেডি হয়ে গেছে, আমাদের ফুটার রেডি হয়ে গেছে, এখন আমাদের বডি পার্ট, তাই তো? তো বডির জন্য আমরা এখানে নেই সেকশন, আইডি দিলাম আমরা বডি, এর ভিতরে ক্লাস কন্টেইনার, ক্লাস রো, ক্লাস কল md12। এর ভিতরে আমরা এই কন্ট্রোল এক্স করে এই চনটাকে কেটে এটাকে এটার ভিতরে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা এটা রিফ্রেশ দিই, আপনি দেখেন এটা একটা স্ট্রাকচারের ভিতরে চলে আসছে। ওকে, আসলো ভালো। এবার আমাদের হচ্ছে এই যে সেকশন আইডি বডি বা মেইন কন্টেন্ট এবং এই মেইন কন্টেন্ট আইডিটাকে আমরা এখান থেকে কপি করে নেই এবং কাস্টম সিএসএস এর ভিতরে ফুটার, এটা হচ্ছে মেইন কন্টেন্ট স্টাইল, এর ভিতরে আমাদের আইডিটা দিলাম। এবার আমরা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে প্যাডিং, টপ এন্ড বটম 60 পিক্সেল আর লেফট এন্ড রাইট 0। এবার আমরা রিফ্রেশ দেই, আসলো। প্রথমত আমরা চাই যে আমাদের ওয়েবসাইটের ভেতরে, আমরা যদি এটা রিফ্রেশ দিই, আপনি এখানে ওই চেঞ্জটা দেখতে পাবেন। আমরা চাই এখানে আমাদের টাইটেলটা থাকবে, মানে ওয়েবসাইটের টাইটেল। তো আমরা এখন এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পরে আপনি বুঝতে পারছেন এখানে আপনি এরকম প্রত্যেকটা ফিচার আনতে পারবেন। তো আমরা পেজে যাই, পেজের থেকে সিম্পল পেজ যেটা, এটাকে আমরা ওপেন করি। ওপেন করলে এখানে দেখেন হ্যালো ওয়ার্ডপ্রেস আসছে, কিন্তু এখানে আসার কথা কি, আমাদের সিম্পল পেজ, মানে পেজের টাইটেল আসবে, তারপর এখানে আমাদের পেজের ভেতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট আসবে, তাই না? তো এই পেজের টাইটেল এবং পেজের যে কন্টেন্ট, এটা আমরা কিভাবে আনবো? এটা করার জন্য আপনি এখানে যে আপনার H1 এখানে আসবো, আসার পরে আমাদের index.html এর মধ্যে এই যে হ্যালো ওয়ার্ডপ্রেস, এটাকে আমরা ফেলে দিব। এখানে আমরা লিখবো PHP শুরু, PHP শেষ। এখানে আমরা লিখবো হচ্ছে দ্য কন্টেন্ট প্যারেনথেসিস সেমিকোলন, সেভ এবং রিফ্রেশ। আমাদের কন্টেন্ট চলে আসছে, দেখেন। আমরা যদি এটা এডিট করি, দিস ইজ অ্যান এক্সাম্পল পেজ, এই পুরো কন্টেন্টটা আমাদের এখানে চলে আসছে। তার মানে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমরা কিন্তু এখন একটু ডাইনামিক করতে পারছি এবং হোম পেজে যে হ্যালো ওয়ার্ডপ্রেস এটাও এখানে চলে আসছে। আমরা এখন স্যাম্পল পেজে যাই, দেখেন। ওকে, হোম পেজে যাই, আসছে, কিন্তু আমাদের টাইটেল তো আসে নাই, তাই না? টাইটেল আমি কেন কাটলাম? এখান থেকে আবার দিব H1। এবার আমরা এখানে লিখবো হচ্ছে PHP দ্য টাইটেল, TITLE টাইটেল এবং PHP শেষ। এবার আমরা যদি আমাদের ব্রাউজারে যাই এবং রিফ্রেশ দিই, এখন আপনি পেজের যে টাইটেল সেটা দেখতে পারবেন, হ্যালো ওয়ার্ল্ড। এটা স্যাম্পল পেজে যাই, হ্যালো স্যাম্পল পেজ এবং তার কন্টেন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। তার মানে আপনি কিন্তু এখন এটা নিয়ে কাজ করতে পারবেন এবং এটাকে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। এবার মনে করেন আমরা যদি র্যান্ডম কোনো একটা পেজে যাই, যেমন ধরেন 404 পেজ, মানে যে পেজটা আমাদের এখানে নাই, এটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক। তো এটা করার জন্য আপনি আপনার যে VS কোড আছে, এখানে নতুন একটা পেজ তৈরি করবেন, যে পেজটার নাম হবে 404.php। ওকে, এখানে এসে আপনি এখানে যদি লেখেন H1 404, সেভ করি আমরা, এবং আপনি যদি এখন রিলোড দেন, আপনি দেখেন আমাদের এই যে 404 পেজটা এখানে পেয়ে গেল। এটা কিভাবে আমি জানলাম যে 404 পেজের জন্য আমাদের যে টেমপ্লেট হবে সেটার নাম হবে 404.php? এটা আমি কেমনে জানলাম? এটা জানার জন্য আপনাকে যেতে হবে WP হায়ারার্কি। তো WP হায়ারার্কি বানান ভুল লিখছি, আমার আজকে প্রচুর বানান ভুল হচ্ছে। তো এখানে আসলে আপনি দেখেন টেমপ্লেট হায়ারার্কিতে আসলে এখানে আপনি এই হায়ারার্কিটা পেয়ে যাবেন। এখানে আমাদের মেইন যে ফাইল সেটা হচ্ছে index.php ফাইল।
এই index.php ফাইল থেকে আপনি যদি পেজের কোনো কিছু বা পোস্ট কোনো কিছু করতে চান সেটার জন্য singular.php, এটা হচ্ছে আপনি একটা পেজ করতে পারেন। কিন্তু প্রত্যেকটা পেজকে আপনি আলাদা আলাদা কাস্টমাইজ করতে চাইলে এই যে দেখেন 404 পেজ, সার্চ পেজ, হোম পেজ, প্রত্যেকটা পেজকে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে 404 পেজ, এই পেজের মধ্যে আমি যদি index.php ফাইলের যা যা আছে সব ইনফরমেশনটাকে কপি করে নেই এবং 404 পেজের মধ্যে সবগুলা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে এসে আমি জাস্ট এই জায়গাটাতে এসে চেঞ্জ করে দিলাম 404। আচ্ছা, তারপর এখন যদি আমরা আমাদের এই যে 404 পেজটাকে রিফ্রেশ দেই, দেখেন এখন কিন্তু আমাদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার পেয়েছে। এখন আমি যদি আবার আমার ওয়েবসাইটে কোনো একটা কিছু পরিবর্তন করতে চাই, যেমন ধরেন এই যে হেডারের এখানে বা যে আমাদের টপ হেডার এরিয়া বা ফুটার এরিয়াতে কোনো কিছু পরিবর্তন করতে চাই, আমাকে কি করতে হবে? আমার এই যে 404 পেজের যেমন এই হেডার অংশ পরিবর্তন করতে হবে, ফুটার অংশ পরিবর্তন করতে হবে, index.php ফাইলেরও সবগুলো পরিবর্তন করতে হবে। এটা তো ওয়াইজ হলো না, তাই না? এই জন্য আপনার ওয়েবসাইটের মধ্যে যে অংশটা প্রত্যেকটা পেজের মধ্যে একই রকম থাকে সেটাকে আমরা বলি হেডার, যে অংশটা মানে বটমের যে অংশটা প্রত্যেক পেজে সেম থাকে সেটাকে আমরা বলি ফুটার। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে হেডার এবং ফুটারটাকে আমরা আলাদা করে ফেলবো। কিভাবে আমরা সেটা আলাদা করব? এটা আলাদা করা খুব দরকার। এটা আলাদা করার জন্য আপনি এখানে একটা নতুন ফাইল তৈরি করবেন, যেটার নাম দিবেন header.php। ওকে, এবারে header.php ফাইলের মধ্যে আপনার এখানকার যে হেডার অংশটুকু আছে, যে হেডার এখান থেকে একটু পর্যন্ত, এই পুরো অংশটাকে আমরা এখান থেকে কেটে নিলাম index.html ফাইল থেকে, php ফাইল থেকে, এবং আমাদের header.php ফাইলের মধ্যে আমরা এটাকে সেভ করে দিলাম। এখন আমি যে এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে না? ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন এখানে আমাকে কিন্তু বলে দিতে হবে যে তুমি এখানে এই index.php ফাইলকে বলবো যে এখানে একটা হেডার আছে যেটাকে তুমি header.php ফাইলে পাবা, তুমি এটাকে এখানে নাও, কল করে দিতে হবে। সেটা আমরা করার জন্য আমরা এখানে লিখবো php get underscore প্যারেনথেসিস php শেষ। যখন আমরা এই কাজটা করব এবং এখন যদি আমরা রিফ্রেশ দিই, আপনি দেখবেন আমাদের এটা ঠিকভাবে কাজ করছে এবং আমরা যখন আমাদের হোম পেজে যাচ্ছি এটা পাচ্ছে। সেম ভাবে আমরা আমাদের ফুটারটাকেও আলাদা করে ফেলবো। তো ফুটার আলাদা করার জন্য এটুকু হচ্ছে আমাদের ফুটার সেকশন। আমরা এটাকে এখান থেকে কাটলাম, কেটে এখানে আমরা বলবো php get footer, এবং আমরা এখানে একটা ফুটার php নামে ফাইল তৈরি করব এবং ওইটার মধ্যে যে অংশটুকুকে আমি কেটে নিয়েছিলাম সেই অংশটুকুকে আমরা এখানে পেস্ট করে দিব। আপনি এখানে চাইলে কমেন্ট করে বলতে পারেন যে এই টেমপ্লেটের এই অংশটুকু ফুটার হিসাবে দেখাবে, এরকম। এবার আমরা যদি এখানে যাই এবং রিফ্রেশ দেই, আমাদের ওয়েবসাইট ওকে। এবার আমরা 404 পেজে কি করব দেখেন, এই যে 404 পেজ, তাই না? এই 404 পেজে এখন আমরা এই যে গেট ফুটার, এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম এবং 404 এর এখানে আমাদের এতটুকু লাগবে না, আমরা এখানে সিম্পলি বলে দিব এটা হচ্ছে আমাদের ফুটার। ওকে, এবং একইভাবে এটা হচ্ছে আমাদের হেডার, আমরা এটাকে এখান থেকে কপি করে নিলাম 404 পেজের মধ্যে, এই যে দিয়ে দিলাম। তাহলে আমাদের হেডারও আসলো, ফুটারও আসলো, 404 পেজও আসলো। এখন কি হলো, আমার যদি হেডার পেজে আমি কোনো কিছু আপডেট করি, আমাকে আর প্রত্যেকটা পেজে আলাদা করে বলার দরকার নাই যে আমি এটা আপডেট করেছি, এখান থেকে এটা অটোমেটিক হয়ে যাবে। আপনি চাইলে আপনার এটাকে আরও সুন্দর করতে পারেন, যে 404 পেজের জন্য আপনি স্টাইল দেখেন এখানে 404 পেজ ডিজাইন, ইমেজে যান, অনেক ডিজাইন পাবেন এখানে। এই যে ওপস দ্য পেজ ইজ নট, আমরা এখানে আসলে দিস ইজ নট দ্য পেজ ইউ আর লুকিং ফর। হ্যাঁ, আমরা এরকম স্টাইল করতে পারি চাইলে। আমরা এখানে আসলাম, আসার পরে এখানে আমরা একটা H5 নিলাম এবং নিয়ে আমরা বললাম যে ERR এরর কোড 404। এবার আমরা যদি স্ল্যাশ দিয়ে কিছু একটা লিখে এন্টার দিই, 404 পেজের এখানে এটা চলে আসছে, মানে আমরা 404 পেজটাকে তৈরি করে নিলাম। এবার আমাদের এই যে হোম পেজ, এটা এরকম হলো, এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ। এখন আমাদের ব্লগ পেজ তো কাজ করছে না, তাই না? আমরা একটা কাজ করি, আমরা ব্যাক করি, এখানে আমরা নতুন একটা পেজ তৈরি করি যেটার নাম দিব ব্লগ পেজ পাবলিশ। আরেকটা পেজ তৈরি করি যেটার নাম দিব হোম পেজ পাবলিশ। সেটিংয়ে যাই, সেটিং থেকে রিডিং, এখানে হোম পেজ হবে হোম পেজ, ব্লগ পেজ হবে ব্লগ পেজ, সেভ। এবার আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই,
ভিউ অলে হোম পেজ এবং ব্লগ পেজকে কানেক্ট করে নেই। কাস্টম লিঙ্কের এটারে ডিলিট করে দিব, হোম ব্লগের কাস্টম লিঙ্কের এটারে ডিলিট, এবং ব্লগ পেজটাকে সবার শেষে দিয়ে সেভ করি। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ করি, এখন আমাদের ব্লগ পেজও কাজ করবে। এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ, এটা হচ্ছে আমাদের হোম পেজ। এবং আপনি দেখেন আমরা যদি এখন পোস্টে যাই, পোস্টে গিয়ে আমরা নতুন একটা পোস্ট করি, নিউ পোস্ট। এখানে আমরা বললাম যে এক কাজ করি, কিছু টেক্সট কপি করে দিয়ে দিলাম, পাবলিশ। ওয়েবসাইটের এখন যদি আমরা আমাদের ব্লগ পেজটাকে রিফ্রেশ করি, আপনি দেখেন এই যে নিউ পোস্ট এটা চলে আসছে। ওকে, কিন্তু এখানে আমাদের উচিত ছিল কি, প্রত্যেকটা পোস্ট, এই যে আমাদের এখানে 2টা পোস্ট আছে, বা আমরা একটা কাজ করি, আমরা আরো একটা পোস্ট করি, পিকচার এই নামে। তারপর এটার যে ইমেজ আছে ইমেজটাও নেই, এটার ইমেজটাও নেই, এটার যে টেক্সট আছে টেক্সটটাকে কপি করি, এখানে দিয়ে দিলাম। পোস্টে গিয়ে সেট ফিচার ইমেজে যায়, আমরা যে ইমেজটা নিলাম সেই ইমেজটাকে এখানে আমরা আপলোড করব, পাবলিশ, ব্যাক, নিউ পোস্ট যেটা, এখানেও আমরা ইমেজটা আপলোড করে দিই, মেইলচিম্পের ইমেজটা। আচ্ছা, তো দেখেন আমরা এখানে কিছু পোস্ট নিলাম, কিছু পেজ নিলাম, মানে কিছু পোস্ট আমরা অলরেডি তৈরি করেছি। এবার আমরা ব্লগ পেজে এসে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, জাস্ট লেটেস্ট যে পোস্ট এটাই দেখাচ্ছে, অন্যগুলো দেখাচ্ছে না। তো আমরা এখন কিন্তু এগুলা নিয়ে কাজ করতে পারি, তাই না? তো আমরা 404 পেজ নিয়ে আমরা এখন আর ডিজাইন নিয়ে কাজ করব না। ডিজাইন সিএসএস আপনি আপনার পছন্দ মতো লিখে লিখে করতে পারেন। হেডার পিএইচপি, ফুটার পিএইচপি, এসব পেজে আমরা আর কোনো কাজ করব না, এই জন্য এগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের এই যে ইন্ডেক্স পেজ, এই ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল, আপনি একটু থিমের হায়ারার্কিতে যান। হায়ারার্কিতে গেলে যদি আপনি কোনো পেজ না তৈরি করেন, এই যে সিঙ্গেল পেজ, আর্কাইভ পেজ, এগুলো আমরা কিছু তৈরি করি না, আমরা জাস্ট 404 পেজ তৈরি করেছি, অন্যগুলো কিছু তৈরি করি নাই। যেহেতু অন্য কোনো কিছু আমরা তৈরি করি নাই, যে কারণে সব কিছু আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল থেকে পাচ্ছে। আমরা কি করব, আমরা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল করব, সিঙ্গেল ডট পিএইচপি ফাইল করব, পোস্টের জন্য, পেজের জন্য পেজ ডট পিএইচপি ফাইল করব। ওকে, তখন কি হবে, তখন সবগুলো সুন্দরভাবে কাজ করব। তো আমরা একটা একটা করে কাজ করি। তো আমরা প্রথমে এই যে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল আছে, এখানে আগে আমরা আমাদের পেজের সেটআপটা সেটা কমপ্লিট করে ফেলবো। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আগে প্ল্যান করব যে আমরা আসলে কিভাবে দেখাতে চাই। আমি চাই যে এটার ভিতরে আমার একটা ক্লাস হবে, যে ক্লাসটার নাম হবে হচ্ছে ব্লগ পোস্ট, এবং এই ব্লগ পোস্টের আন্ডারে আমার পোস্টগুলা দেখাবে। এটা আমরা করতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে colMD4 না, মানে 12 না করে এটাকে আমরা colMD4 করি, তাহলে আমার 3টা করে আইটেম দেখাবে। বা এটাকে আমরা 12 রাখি, আর ব্লগ পোস্ট করে এই ব্লগ পোস্টের ভেতরে আমরা আমাদের আইটেমগুলোকে দেখাবো। তো যেহেতু আমরা এই ডিভের ভেতরে আমরা আমাদের টেক্সটটা দেখাবো, এই জন্য আমরা এখানে কি করবো, এখন H1 দিলাম, H1 এর ভিতরে এ দিলাম, এ দিয়ে এর ভিতরে আমরা দিলাম পিএইচপি, মানে আমরা চাই যে আমাদের যে লিঙ্কটা, টাইটেলটা, সেটা একটা লিঙ্ক হবে। অথবা আমরা আপাতত এ না দিই, এটা কনফিউজিং হবে আপনার জন্য, আমরা এখানে পিএইচপি দেই, শুরু পিএইচপি শেষ, এবং এখানে আমরা বলে দিই দ্য টাইটেল। ওকে, তারপর আমরা এখানে দিয়ে দেব পিএইচপি দ্য কন্টেন্ট। এবং এখানে আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে দিয়ে দেই পিএইচপি দ্য থাম্বনেল, এবং এখানে আমাদের একটা স্ট্রিং হবে, স্ট্রিং এর নামও হবে পোস্ট থাম্বনেল, অবশ্যই থাম্বনেলস। ওকে, এরপরে সেমিকোলন, পিএইচপি শেষ। এবার আমরা আমাদের কোড এডিটরে যাই এবং এটাকে একবার রিফ্রেশ দেই, ব্লগ পেজটাকে। এই যে আমাদের ইমেজ চলে আসছে, ইমেজের টাইটেল আসছে, ইমেজ আসছে এবং টেক্সটও আসছে। ওকে, আচ্ছা, কিন্তু একটা আসছে, আমরা চাই সবগুলো আসুক। হ্যাঁ, আমাদের এই যে পোস্টে গেলে আপনি দেখেন আমাদের পোস্ট আছে হচ্ছে 3টা, কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে একটা। তো এটা করতে হলে এই যে আমাদের ব্লগ পোস্ট আছে, এই ব্লগ পোস্টের আগে পরে আমরা হচ্ছে লুপ করে দিব। তো লুপের জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে বলবো যে পিএইচপি ইফ হ্যাভ পোস্ট কোলন হোয়াইল হ্যাভ পোস্ট কোলন দ্য পোস্ট
আমরা এখানে পিএইচপিটা শেষ করে দিলাম। আমরা এই যে এইটুকু অংশকে আমরা রাখলাম যে যদি পিএইচপি থাকে, মানে যদি পোস্ট থাকে তাহলে তুমি পোস্ট দেখাও, কোনটা দেখাবা এটা দেখাবা, যদি পোস্ট না থাকে তাহলে তুমি 404 এরর দেখাবে, এরকম আর কি। তো এখানে আবার আমরা সেম পিএইচপি শুরু করব এবং পিএইচপি শেষ করব এবং এর ভিতরে আমরা আমাদের স্টেটমেন্টটা লিখে ফেলবো যে ইন্ট হোয়াইল। এই যে আমরা হোয়াইল শুরু করেছি, হোয়াইলটাকে ইন্ট করব। যদি পোস্ট না থাকে তাহলে কি হবে, এলস। এলসের এখানে এসে আমরা কোলন দিলাম, কোলন দিয়ে আমরা এখানে বলে দিতে পারি যে আন্ডারস্কোর ই। এবার আমরা বলে দিলাম নো পোস্ট ফাউন্ড। আপনি এখানে চাইলে আপনার যে 404 এর জন্য আলাদা একটা টেমপ্লেট তৈরি করে সেই টেমপ্লেটটাকে এখানে এবং 404 পেজ দুই জায়গাতেই দিতে পারেন। ফাইনালি আমরা যে ইফ নিয়েছি সেটাকে আমরা ক্লোজ করবো, এই জন্য আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ইন্ড ইফ, ব্যাস। এবার আমরা আমাদের ব্রাউজারে যাই, এটাকে রিফ্রেশ দেই। এবার দেখেন আমাদের পিকচার আসছে, নিউ পোস্ট আসছে এবং হ্যালো ওয়ার্ল্ড তিনটাই আসছে। এবার আপনি যদি চান যে এদেরকে কাস্টমাইজ করতে, আপনি তো করতেই পারবেন, তাই না? কারণ হচ্ছে যে ব্লগ পোস্ট, তাই তো? এই ক্লাসটা আমাদের বারবার আসবে, তো আমরা মেইন কন্টেন্টের ভেতরে ডুপ্লিকেট করে এখানে একটা ক্লাস দেই যে ব্লগ পোস্ট, এবং এখন আমরা বলতে পারি যে তোমার উইড হবে 32%। এরপরে বলতে পারি যে আচ্ছা, এখানে আমাদের মেইন কন্টেন্ট এর ভেতরে আমার হচ্ছে ক্লাস কল md12, তাই না? এটার ভিতরে আমরা বলে দিই যে ডিসপ্লে গ্রিড। এটা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে একটা ক্লাস নিই ব্লগ পোস্ট। তারপর আমরা ব্লগ পোস্টের এই ক্লাসটাকে এখান থেকে কেটে নিলাম এবং আমরা এই যে এলসিফ এর পরে এখানে আমরা এটাকে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে যে ব্লগ পোস্ট নামে আগে যে ক্লাসটা করেছিলাম সেটাকে আমরা করে দেই হচ্ছে চাইল্ড ব্লগ পোস্ট। আচ্ছা, তারপর এবার কাস্টম সিএসএস এ যাই। এখানে যাবার পরে এই যে এগুলো আসলে আমাদের ব্লগ পোস্টে দিয়ে দিই আমরা কন্ট্রোল সি করে, কারণ হচ্ছে কলএমডি12 এর নিজস্ব একটা ডিসপ্লে প্রপার্টি আছে, আমরা ওইটাকে ওভাররাইড করব না। আর এটা হচ্ছে আমাদের চাইল্ড পোস্ট, কপি এবং সেটাকে আমরা এখানে দিয়ে দেব। তারপরে গ্রিড এরিয়াটাকে কন্টেন্ট করব না, এটাকে এখান থেকে আমরা কেটে দিলাম। আর এটাকে আমরা 3 রিপিট করি, রিপিট। আচ্ছা, এটাকে আমরা অটো করে দিই। আচ্ছা হ্যাঁ, এটা আমরা এরকম করে দিলাম। এবার আমাদের এখানে এরকম হলো। এখন আমাদের ইমেজগুলোর জন্য মূলত এটা ওভাররাইড হয়ে যাচ্ছে, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডিফল্ট ইমেজের জন্য আইএমজি নিয়ে আমরা বলবো যে ম্যাক্স উইড হবে হচ্ছে 100% এবং ডেফিনেটলি হাইট হবে অটো। এবার আমরা এটাকে সেভ করব এবং এখানে যে এটাকে রিলোড দেই। তো এখন দেখেন আমাদের কিন্তু এরিয়াটা পারফেক্ট হয়ে গেছে। এবার মজার ব্যাপার হচ্ছে আমরা যদি এখন আমাদের ব্যাকএন্ডে যাই এবং এখানে আমরা যদি এখন নতুন একটা পোস্ট করি, যেটার জন্য আমরা ধরেন দিলাম হচ্ছে অমলেট নাম, সরি এখানে কি আমরা অমলেট এই নামটাই দিলাম এবং ইমেজ এটাকে আমরা সেভ করি। তারপরে এখানকার যে টেক্সট আছে এটাকে কপি করলাম। তারপর এখানে গিয়ে আমরা এখন স্যাটাস ফিচার ইমেজের এখানে আমরা নতুন যে ইমেজটা নিলাম সেটাকে ডাউনলোড করে ছোট এখানে দিয়ে দিব এবং স্যাটাস ফিচার ইমেজ, আর এখানে আমরা এটাকে এভাবে দিয়ে এবার পাবলিশ করি। আচ্ছা, তারপর এবার যদি এটাকে রিলোড দেই, আপনি দেখেন এখন কিন্তু সুন্দর করে আমাদের তিনটা করে এটা স্টাইলিং হয়ে যাবে। এবার আপনি যদি এটাকে আরও কাস্টমাইজ করতে চান আপনি তো এটা অনায়াসেই করতে পারবেন। যা ধরেন এই যে এখানে আমাদের চাইল্ড ব্লগ পোস্ট আছে, তাই না? তো এটাকে এখন আমরা যদি বলি যে তোমার ব্যাকগ্রাউন্ডের কালার হবে হচ্ছে এখান থেকে আসলে আমরা এরকম একটা এই যে এই কালারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিই, ওকে। তারপর এটাকে আমরা দেই হচ্ছে বর্ডার কালার হিসেবে, বর্ডার 1 পিক্সেল সলিড, আর কালার হচ্ছে এটা। এরপরে আমরা দিতে পারি যে প্যাডিং উপরে নিচে হবে হচ্ছে 25 পিক্সেল আর লেফট এন্ড রাইট হবে 15 পিক্সেল। আচ্ছা, তারপর আমরা এখন যদি আমাদের সাইটটাকে একবার রিফ্রেশ দেই, এই যে দেখেন এবার আমরা আরো কাজ করতে পারি, যেমন ধরেন দিতে পারি বর্ডার রেডিয়াস 10 পিক্সেল
আর এই গ্যাপটাকে আমরা করে দিই হচ্ছে 20 পিক্সেলের একটা গ্যাপ। এবার আমরা যদি এখানে যাই রিলোড দিই, দেখেন এখন আমাদের এরিয়াটা যথেষ্ট সুন্দর হয়েছে। এবার এই যে টাইটেলগুলোতে আমি চাই যে যখন আমি টাইটেলে ক্লিক করব তখন ওই পোস্টটা ওপেন হবে, এটা আমি চাই। তো এটা আমরা কিভাবে করব? এটা কিন্তু সিম্পল, তাই না? আমরা এই যে চাইল্ড পোস্টের এখানে যাই, এই যে এটা H1 আছে না, এটাকে আমরা এখান থেকে এতটুকু কন্ট্রোল X করে কেটে নিই এখানে আমরা একটা A দিব এবং এর ভিতরে আমরা আমাদের যে টাইটেল আছে এটা দিয়ে দিব। আর এখানে আমরা দিব হচ্ছে PHP the_permalink, ওকে, এবং এখানে সেমিকোলন PHP শেষ। আচ্ছা, এবার আমরা যদি এটাকে রিলোড দেই, আপনি দেখেন এখন কিন্তু আমরা এগুলা সব লিঙ্ক হয়ে গেছে এবং এখন আমরা ক্লিক করলে ওই পোস্টটা ওপেন হবে, ওকে। কিন্তু আমরা যেহেতু index.php ফাইলে আছি যে কারণে এটা এরকম হচ্ছে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আমরা আবার একটু ব্লগ পেজে ব্যাক যাই। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছি না আমরা, এই কালারটাকে আমরা এভাবে না দিয়ে এটাকে আমরা এখানে কালার হিসেবে আমরা নিয়ে নেই, যেমন ধরেন হাইপেন। এগুলোর ফলে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে পরবর্তীতে আমরা যদি এদেরকে আবার ডাইনামিক করতে চাই, আমরা কিন্তু অনায়াসে এদেরকে ব্যাকএন্ড থেকে ডাইনামিক করে ফেলতে পারবো। কাস্টমাইজারের মধ্যে আমরা এদেরকে অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো এখন এখানে এসে আমরা বলবো var -child border, ওকে। এবার আমরা এখানে যা রিফ্রেশ দেই, নাথিং চেঞ্জড, ওকে। এবার এই যে টাইটেলগুলো আছে এগুলোকে আপনি যদি চান এগুলোকেও আপনি কিন্তু ফিক্স করতে পারবেন, তাই না? এখন আমরা এই যে চাইল্ড পোস্ট, এই টেক্সটটাকে এখান থেকে কপি করব, এখানে যায় এটা হচ্ছে আমাদের H1, তাই তো? H1 এর ভিতরে A। তো এটাকে এখন আমরা বলি যে তোমার ফন্ট সাইজ হবে হচ্ছে, আমরা ফন্ট সাইজের জন্য নিয়েছিলাম সাবটাইটেল, তাই না? ফন্ট সাবটাইটেল var ফন্ট সাবটাইটেল, তারপরে আমরা এখানে বলতে পারি যে টেক্সট ডেকোরেশন নান, বা আমরা সব এর জন্য এই টেক্সট ডেকোরেশনটাকে নান করে দিতে পারি। তো এখানে আমরা বলি যে এর ক্ষেত্রে বলবো যে টেক্সট ডেকোরেশন নান। আরেকটা কাজ করি আমরা, ট্রানজিশন 0.5 সেকেন্ডস এটা দিয়ে দিই। এবার আমরা যদি রিলোড দেই, দেখেন এরকম হলো। এবার আমাদের যে H1 আছে এখানে ডুপ্লিকেট করি, জাস্ট যে H1 এটার জন্য আমরা বলে দিই যে তোমার মার্জিন 0 আমি দেই হচ্ছে 10 পিক্সেল, মানে টপ এন্ড বটম মার্জিন বটম 0 দিচ্ছি আর কি, আর বাকিগুলোকে ডিফল্ট ভাবে আমরা বাদ দিয়ে দিচ্ছি এরকম। তো এরকম হলো। আমার মনে হচ্ছে যে এখানে আমাদের প্যাডিং টপটা একটু বেশি হয়ে গেছে, আর টেক্সটের কালারটা আমরা পরিবর্তন করলে আমাদের এটার কাজ হয়ে যাবে। তো আমরা এখানে কালার করে দিতে পারি ভ্যারিয়েবল হাইপেন টেক্সট কালার, এটা দিয়ে দিলাম। আর এখানে আমরা প্যাডিংটা উল্টা করেছি আমি, আসলে এটা হবে হচ্ছে 15 পিক্সেল আর 25 পিক্সেল, তাহলে এটা দেখতে ভালো লাগবে। দেখেন এই যে এখন এটা দেখতে ভালো লাগছে, তাই না? এবং এখন কিন্তু আমাদের এগুলো প্রত্যেকটা এক একটা লিঙ্ক হয়ে গেছে, এবং আমরা চাইলে এখানে লিঙ্কের জন্য কালার দিয়ে দিতে পারি। এটাকে ডুপ্লিকেট করে এখানে আমরা বলি হোভার, এবং এটার কালার হচ্ছে টেক্সট সেকেন্ডারি। আমি বানান ভুল লিখেছি নাকি? ও, সেকেন্ডারি কালার ছিল না। আচ্ছা, এবার রিলোড দেই এবং এখন দেখেন এটা এখানে কাজ করছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ। এখন আমরা যখন এই পোস্টে ক্লিক করি তখন কিন্তু এটা এরকম, কিন্তু আমি এটা চাই না। আমি চাই যখন আমরা পোস্ট পেজে থাকবো তখন এটা ফুল উইড এরিয়া হবে। কিভাবে করব? আমরা চলে যাব index.php ফাইলে, এটা এরকম হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যখন আমরা পোস্ট পেজে যাব সেটার জন্য আমরা একটা নতুন PHP ফাইল তৈরি করব। দেখেন আমরা যখন এই যে হায়ারার্কিতে যাব, এখানে গেলে দেখেন পেজের জন্য হচ্ছে page.php, পোস্টের জন্য হচ্ছে সিঙ্গেল single.php। তো আমরা এখানে নতুন একটা পেজ তৈরি করব যেটার নাম হবে single.php। এই ফাইলটা, এই ফাইলের মধ্যে আমরা হচ্ছে এখানে যা আছে পুরোটা কপি করে নেই এবং এটা এখানে আমরা পেস্ট করে দিলাম। এখানে আমাদের এইভাবে হবে না, এখানে আমাদের এই যে ইফ এলস এর পোস্ট হবে না এবং এই যে এলস ইফ এর এগুলাও কিছু হবে না, এগুলো আমরা এখান থেকে ফেলে দিব সব। এখানে আমরা জাস্ট কন্টেন্ট এবং এভাবে রাখবো। দেখে এবার এটাকে আমরা সেভ করব এবং এখন যদি আমরা আমাদের এই যে পেজটাকে রিফ্রেশ দেই, আচ্ছা এখানে এখন আমাদের এই যে ব্লগ পোস্ট, চাইল্ড পোস্ট এগুলোও লাগবে না, এখান থেকে দুইটা ডিভ বাদ। রিফ্রেশ দেই, এই যে
টাইটেল, টেক্সট এবং ফুল ইমেজ এখানে আমাদের চলে আসছে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি এটা এভাবে দেখাতে চাই না, আমি চাই যে এখানে টেক্সট থাকবে আর এটার পাশে হচ্ছে আমার একটা সাইড বার থাকবে, ইউ আর গুড টু গো, কল MD3 3-4-12, সেভ করি এবং রিফ্রেশ দেই। দেখেন এই যে আপনার এটা এখানে চলে আসছে এবং এই পাশে এখন আপনি কিন্তু চাইলে সাইড বার সেট আপ করতে পারবেন। ওকে, আবার আপনি যদি বলেন যে এটা যেহেতু পোস্ট পেজ এরকম, এবার আমরা যদি একটু পেজে যাই, মানে সিঙ্গুলার পেজ, এটা দেখেন এরকম হচ্ছে, তাই না? কারণ এটা কোথা থেকে পাচ্ছে? index.php ফাইল থেকে। আপনি দেখেন index.php ফাইল থেকে পাচ্ছে, কারণ আমাদের page.php ফাইল নাই। যদি এই ফাইলটা না থাকে অটোমেটিক সে এই ফাইলে চলে যাবে। আবার আপনি যদি বলেন যে সিঙ্গুলার এবং পেজ দুইটার জন্য সেম ফাইল, মানে একই ফাইল থেকে কাজ করবে, তাহলে আপনি singular.php নামে একটা PHP ফাইল তৈরি করবেন। তো এখন আমাদের কাজ করতে হবে কি, আমরা পেজের জন্য আলাদা একটা টেমপ্লেট বানানোর জন্য আমরা page.php নামে একটা ফাইল তৈরি করব। তো এখানে যাওয়ার পরে আমরা লিখব page.php, এই নামে আমরা একটা ফাইল তৈরি করব এবং single.php ফাইলে আমাদের যা কিছু আছে সব কপি করে page.php ফাইলে ওইটাকে আমরা পেস্ট করে দিব এবং এখানে আমরা এটাকে মানে চাই যে ফুল উইড হোক, সেক্ষেত্রে আমরা এটাকে এখানে 12 করে দিয়ে সেভ করব। তারপর আমরা এখানে যাওয়ার পর এখন সিঙ্গেল পেজটাকে যদি আমরা রিফ্রেশ করি, আপনি দেখেন সিঙ্গেল পেজের জন্য আমি দিলাম হচ্ছে ফুল উইড, ব্লগ পেজের জন্য আমরা এটাকে আলাদা একটা টেমপ্লেট করলাম। আবার ব্লগ পেজের পরে আমরা যখন কোনো একটা আর্টিকেল ওপেন করব তখন সেটার জন্য আমরা এভাবে সেট আপ করলাম। মানে পুরোটা কন্ট্রোল আপনার কাছে আছে, আপনি ঠিক যেভাবে আপনার পেজগুলোকে আপনি অর্গানাইজ করতে চান আপনি সেভাবে এটাকে অর্গানাইজ করতে পারবেন। এবার আমরা যদি চাই যে এখানে উইজেট সেট আপ করতে, কনফিগার করতে, দেখেন আমাদের থিমের মধ্যে এখন কিন্তু উইজেট কনফিগার করার কোনো সেটিং নাই, এখানে দেখেন। তো আপনি যদি উইজেট কনফিগার করতে চান কিভাবে করবেন? আপনি চলে যাবেন আপনার functions.php ফাইলে, এখানে আসার পরে আমরা এখানে এখন উইজেট রেজিস্টার করতে পারি। তো এই জন্য আমরা এখানে ধরেন লিখে দিই হচ্ছে রেজিস্টার উইজেট। এবার এখানে আমরা একটা ফাংশন নেই, ফাংশনের একটা নাম দেই আলি, WIDGETS, রেজিস্টার প্যারেনথেসিস কার্লি ব্রেসেস, অ্যাড অ্যাকশন। এবার এখানে আমরা লিখে দেব হচ্ছে উইজেট, WIDGETS উইজেটস INIT, আর এখানে হচ্ছে আমরা নামটা কপি করে দিয়ে দেব। তারপর অবশ্যই সেমিকোলন দিব। অলরেডি অনেকবার দেখেছেন যে সেমিকোলন মিস করলে আপনার উইজেটটা আর কাজ করে না। তারপর এখানে এসে আমরা এখন লিখব রেজিস্টার REGISTER, রেজিস্টার সাইডবার SIDER সাইডবার প্যারেনথেসিস অ্যারে প্যারেনথেসিস। এবার এখানে আপনার উইজেটের নাম, এখানে আপনি কি যে নাম ইচ্ছা সে নাম দিতে পারেন। আমরা ধরেন দিলাম মেইন উইজেট। ওকে, তারপর এখানে কমা দিয়ে আমরা আমাদের যে টেক্সট ডোমেইন আছে সেই টেক্সট ডোমেইনটাকে কপি করব এবং এখানে এটা দিয়ে দেব। তারপর কমা দিয়ে আপনি দিতে পারেন হচ্ছে আইডি, এই আইডিটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন আমরা দিলাম হচ্ছে সাইডবার। ওকে, তারপর ডেসক্রিপশন, অবস্থা বোঝেন, এক জায়গায় সিঙ্গেল কোটেশন এক জায়গায় ডাবল কোটেশন। এবার একটা সেমিকোলন দিব, দিয়ে এবার এটাকে সেভ করলাম এবং পেজটাকে রিফ্রেশ করি। দেখেন এখানে উইজেটস নামে একটা মেনু চলে আসছে এবং এই উইজেটস মেনুতে গেলে আপনি এখানে মেনু উইজেট সেট আপ করতে পারবেন। তো এখানে আমরা ধরেন দেই হচ্ছে হেডিং বা সিম্পলি সার্চ মেনুটাকে এখানে আমরা দিয়ে দিলাম। এরপর আমরা এখানে দিতে পারি টাইটেল, রিসেন্ট পোস্ট। তারপর এখানে আমরা স্ল্যাশ দিয়ে বলতে পারি যে LATE লেটেস্ট পোস্ট। হ্যাঁ, তারপর আমরা এই মেনুতে ক্লিক করে এই যে রিসেন্ট পোস্ট এই দুইটাকে একত্রে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব, শিফট প্রেস করে সিলেক্ট করে রাইট ক্লিক এখানে ক্লিক করে এটাকে আমরা গ্রুপ করে দিব, একটা গ্রুপ হলো। এবার আমরা এটাকে এখানে আপডেট করলাম। তাহলে আমাদের একটা সাইডবার আমরা রেডি করলাম, যে সাইডবারে সার্চ থাকবে এবং রিসেন্ট পোস্ট থাকবে। এবার আমরা যদি আমাদের ভিএস করে যাই, আমরা তো জাস্ট সাইডবারটা বানিয়েছি কিন্তু সাইডবারটাকে তো আমরা দেখাচ্ছি না। সাইডবারটাকে আমরা এই সিঙ্গেল পোস্টের এখানে আমরা দেখাই দিব। এবার এখানে আমরা লিখব PHP শুরু শেষ, এখানে আমরা লিখব ডাইনামিক সাইডবার এবং আমাদের এই যে সাইডবারের নাম কি ছিল, জাস্ট সাইডবার, তাই না? তো এটাকে আমরা এখান থেকে কপি করব আর এখানে এসে আমরা এটা স্ট্রিং
তো দিয়ে দিলাম। এবার আমরা এখানে যাই, যাবার পরে আমাদের ওয়েবসাইটে রিফ্রেশ করি, দেখেন এই যে সাইড বার অটোমেটিক চলে আসছে। এবার আপনি যদি চান যে আপনার সাইড বারগুলোকে আলাদা ক্লাস দিতে, আপনি সেটা এখানে দিতে পারবেন অনায়াসেই। এই যে ফাংশনসের এখানে এসে আপনি বিফোর সাইড বার, আফটার সাইড বার দিতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকেও আপনার উইজেটগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। যদি ইন্সপেক্ট এলিমেন্ট করলে আপনি এখানে দেখেন এই যে এলআই, একটা এলআই হয়েছে এটা, আর একটা এলআই হচ্ছে এটা, দুইটা আলাদা আলাদা এলআই আকারে হয়েছে। তো আপনি এলআই আকারে ধরেন বলতে পারেন যে কলএমডি3 এর ভিতরে যদি কোনো উইজেট থাকে, সেই উইজেটটার স্টাইলিং কেমন হবে সেটা আপনি করতে পারেন। তো আমরা ধরেন এভাবেই করি, উইজেটটা এখান থেকে আমরা নিলাম, নেওয়ার পরে আমরা এই উইজেটটা আসলে কিসের ভিতরে আছে দেখেন, এটা আছে হচ্ছে আমার মেইন কন্টেন্টের ভিতরে, কলএমডি3 এর ভিতরে আছে, তাই তো। তো আমরা যাব custom.css এর এখানে যাবার পর এই যে এখানে আমরা সেম প্রপার্টি দিতে পারি, যেমন বা আমরা এত প্যারানা নেই, আমরা এখানে দিয়ে দেই হচ্ছে ক্লাস উইজেট, এটা হচ্ছে মেইন কন্টেন্টের ভেতরে উইজেট। তো সেটার জন্য আমাদের প্রপার্টি হচ্ছে এটা। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সিম্পলি এটাকে এখান থেকে কেটে নেই এবং এই জায়গাটাতে আমরা কমা দিয়ে ওইটা দিয়ে দিব, তাহলে কি হবে, দুইজনের সেম স্টাইলিংটা পাবে আর কি। তো এবার আমরা এটার উইন্ডো রিফ্রেশ দেই, এই যে চলে আসছে। এবার আমরা একটা সেপারেশন চাই এই দুইটার মাঝখানে, সেক্ষেত্রে আমরা যেটা করব, সিম্পলি এই যে এটাকে আলাদা করে নিয়ে এটার এখানে দিয়ে দিলাম, বললাম যে মার্জিন বটম হচ্ছে 20 পিক্সেল। এবার রিফ্রেশ দেই, হ্যাঁ এই যে দেখেন, আপনি চাইলে প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করতে পারেন। যেমন এই যে সার্চের এই টাইটেলটা যদি চান যে কনসিস্টেন্ট করতে, আচ্ছা আমরা করি, মানে অনেকক্ষণ হয়ে গেছে টানা রেকর্ড করছি, তো এখন একটু অলসতা লাগছে আর কি। তো এটা হচ্ছে আমাদের লেবেল, ডব্লিউপি ব্লক সার্চ লেবেল, এটাকে আমরা এখান থেকে কপি করে নিই। তারপর আমরা এখানে যাই, এটাকে ডুপ্লিকেট করি এবং এখানে ক্লাসটা দিয়ে দিই। দিয়ে এবার আমরা বলি যে এটার মধ্যে আমরা H1-এ যে ফন্ট ফ্যামিলিটা দিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিই, দেখি কি অবস্থা হয়। পরে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে সেটা করা যাবে। হ্যাঁ, এরকম হলো। এবার এই যে হেডিংটা, এটাকেও আমরা চাইলে পরিবর্তন করতে পারি। এটা ছিল কি আমাদের H2 ডব্লিউপি ব্লক হেডিং H2, তাই তো। তো আমরা এখানে কমা দিয়ে ক্লাস ডব্লিউপি ব্লক H2 এবং এর আগে এই যে উইজেট, এটা অবশ্যই কপি করে দিব, তাহলে আমাদের এই কোডটা নেস্টেড থাকবে। আচ্ছা, এবার এটাকে রিফ্রেশ দেই। এবার দেখেন দুইটা কিন্তু একই রকম। আমরা ফন্ট ওয়েটটা বোল্ড করে দিই, দুইটাকেই ফন্ট ওয়েট বোল্ড, এবং এবার আমরা রিফ্রেশ দেই, একই রকম। এবার আপনি দেখেন দুইটার মাঝখানকার স্পেসিং আপনি বুঝতে পারছেন ডেফিনেটলি। এই সিএসএসটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং এই এরিয়াটাকেও আপনি কিন্তু চাইলে এখন আপনার মতো করতে পারবেন। তো দেখেন আমরা কিন্তু এখন আমাদের থিমের মধ্যে, এটা হচ্ছে আমাদের হোম পেজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ এবং এটা হচ্ছে অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজটা কিছু নাই, এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ, এবং ব্লগ পেজের থেকে আপনি যে কোনো পোস্টে যদি যান সেই পোস্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এখানে এরকম করে একটু একটু করে কিন্তু আপনি কাস্টমাইজেশন করতে পারেন এবং এই কাস্টমাইজেশন নিয়ে আপনি যত বেশি সময় দিবেন সেটা আপনার জন্য তত ভালো। এবং আমার কিন্তু ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপরে একটা প্লেলিস্ট আছে, আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে সেটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি চাইলে আরও ডিটেইলে মানে দেখতে পারেন। এখানে আমি অল্প কিছু জিনিসপত্র দেখিয়েছি, আপনাকে একটা জিস্ট দিলাম, কিন্তু আপনারা যদি আগ্রহ থাকে যে হ্যাঁ আমরা এটার উপর আরও জানতে চাই, আরও বিস্তারিত জানতে চাই, তাহলে আমাকে একটু আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদের যদি দেখি অনেক মানুষের ইন্টারেস্ট আছে থিম ডেভেলপমেন্টের উপর, কোডিংয়ের উপর, মানে অনেক তো কাস্টমাইজেশনের ভিডিও দিয়েছি, কোডিং নিয়ে যদি আপনারা আরও ডিটেল দেখতে চান, আরও জানতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আজকের এই সোর্স কোডটা আমি গিটহাবে আপলোড করে আপনাকে লিঙ্ক দিয়ে দিব প্র্যাকটিসের জন্য, তাহলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। আর আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আপনি হোস্টিং পারচেস করলে হোস্টিংয়ের থেকে হোস্টিং পারচেস করতে পারেন, অথবা আমার কোর্সও পারচেস করে সাপোর্ট করতে পারেন। এবং আপনারা যখন কন্টিনিউয়াসলি সাপোর্ট করবেন তখন এরকম কন্টেন্ট বানাতে আমার কাছে ভালো লাগবে। হ্যাঁ, এবং অলরেডি দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরেও এই টাইপের ভিডিও বানাতে অনেক পেইনও হয়, কোডিং টাইপের ভিডিও। তো তারপরেও চেষ্টা করি আপনাদেরকে হেল্প করতে, যাতে আপনাদের উপকার হয়। তো আপনারা এরপরে কোন টপিকে ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।